দূরের আলোটা জ্বলে উঠতেই ভীত চোখে সেদিকে তাকিয়ে শঙ্কর প্রায় চিৎকার করে উঠে বলল, আমার কথা শোন, আমার কথা শোন। তুই আমার কথা তো তুই বিশ্বাস করিস না। ওই দেখ নিতাই, ওই দেখ, ওই পারের আবার আলোটা জ্বলছে। আলোটা এবার কিন্তু নিতাই নিজেও দেখতে পেয়েছে। তার সঙ্গে তার পাশে নৌকোয় থাকা জীবনও পর্যন্ত সেটা দেখেছে। তারা একে অপরের মুখের দিকে তাকালো। অন্ধকারের মধ্যে একে অপরের দিকে তাকিয়ে মুখের ভাবটা বুঝতে না পারলেও নিতাই জীবন দুজনেই যে এবার বেশ ভয় পেয়েছে সেটা একে অপরে বুঝতে পারল। শঙ্কর ছোট নৌকোটার ওপর উঠে দাঁড়িয়েছিল। ভার সামলাতে না পেরে টালমাটাল করছিল সেটা। এটাকে ঠিক নৌকো বলা চলে না। মাছ ধরার জন্য জেলেদের যেমন ডিঙি নৌকো থাকে, এটাও কিছুটা তেমন। কালো অন্ধকার জল আকাশটাকে যেন একই সুতোয় বেঁধে পাটি সাপটার মতো লেপ্টে রেখেছে। ভালো করে কোনো কিছুই বোঝা যায় না। ডিঙিতে টিম টিম করে জ্বলতে থাকা খাঁজ কাটা ঘির দেওয়া কেরোসিনের লম্ফ জ্বলছে। অল্প হাওয়াতে এই লম্ফ নেভানো যায় না, কিন্তু চারপাশের অন্ধকার যেন এইটুকু আলোতে আরো বেশি গভীর বলে মনে হচ্ছিল। শঙ্করের মনে হচ্ছিল তার গায়ের উপর যেন একটা ঠান্ডা শিরশিরে কিছু ছড়িয়ে পড়তে শুরু করেছে। ওটা যে ভয় সেটা শঙ্কর বুঝতেও পারছিল না। সে দূরের আলোটার দিকে তাকিয়ে রইল। আলোটা এক জায়গায় স্থির নয়, যেন একবার এখানে আর একবার ওখানে নড়ে চড়ে বেড়াচ্ছে। কিন্তু সেই ছোট থেকে শুনে আসছি রূপসা নদীর ওপারে মানুষের যেতে নেই, ওপারে কেউ থাকে না। তাহলে আমার মনে হয় চোর ডাকাতের দল হবে। রূপসা নদীর ওপারে যে জঙ্গল রয়েছে, সেই জঙ্গলের মধ্যে ডাকাতেরা যদি বাসা বাঁধে তাহলে। ভুল করছিস তোরা। রূপসা নদীর ওপারে বড় বুড়োর থান। এইখানে ডাকাতের দল যদি বাসা বাঁধে তাহলে কেউ বাঁচতে পারবে না। শঙ্কর বসে পড়েছিল। ওই আলোটা দেখার পর থেকে তার বুকের ভেতরটা যেন কেমন করছিল। এমনটা কিন্তু হওয়ার কথা নয়। সামান্য একটা আলো দেখে শঙ্করের মতো জেলের এত ভয় পাওয়ার কথা নয়। কিন্তু তবুও নিতাই আর জীবন ততক্ষণে দাঁড় টানতে শুরু করেছে। রূপসা নদীর ওপারের দিকে চোখ না গেলেই হলো, কিন্তু শঙ্করের তেমন নয়। তার বারবার চোখ চলে যাচ্ছে ঠিক ওই দিকে। আলোটা এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যেন মাঝে মাঝেই ছুটে চড়ে যাচ্ছে। নিতাই থতমত খাওয়া গলায় বলল, বড় বুড়োর থানে রাতের বেলা কেন? দিনের বেলাতেও তো মানুষের যাওয়া বারণ। সেখানে কোনো আলো থাকতে পারে না। ও নিশ্চয়ই আমাদের চোখের ভুল। আরে তোরা ফিরে চল। আরে চোখের ভুল কি করে হবে? স্পষ্ট দেখতে পাচ্ছি। শঙ্কর তো মিথ্যে কথা বলেনি। একবার একবার গিয়ে দেখে এলে হতো না? জীবন সাহসী, কিন্তু শুধু সাহসী বললে ভুল বলা হয়। তার মধ্যে একটু হতকারিতাও আছে বটে। না হলে এমন কথা কেউ বলতে পারে? জীবনের কথায় নিতাই আর শঙ্কর ক্রুদ্ধ চোখে তার দিকে তাকালো। ব্যাপারটা যে ওদেরও মনে হয়নি সে কথা নয়, কিন্তু প্রাণের মায়া বড় মায়া। ততক্ষণে বাতাস বইতে শুরু করেছে। রূপসা নদীর জলে মৃদুমন্দ ঢেউ উঠছে, আর তার সঙ্গে মাথার ওপর যেন কালো মেঘ এক পাশ থেকে অন্য পাশে সরতে সরতে আকাশটাকে কোন ঢাসা করার পরিকল্পনা করছে। আকাশের দিকে একবার তাকিয়ে দেখল শঙ্কর। ডিঙি নৌকো চালিয়ে নদীর ঘাটে যেতে বেশ খানিক সময় লাগবে। ওরা রূপসা নদীর মাঝামাঝি রয়েছে। এখান থেকে এপার ওপার দুই সমান, তাই তো আলোটা দেখতে পেয়েছে। ওপারে থাকলে হয়তো তাও দেখতে পেত না।
ওই আলো দেখতে গিয়ে যদি কোনো বিপদে পড়তে হয়? না না, জীবন, কাজটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। রূপসা নদীর জলে মাছ ধরে সেই মাছ হাটে বেচে যেভাবে আমরা বেঁচে থাকি সেটা বাড়াবাড়ি বলে। শঙ্কর, তোকে কতবার বলেছি এই গ্রামগঞ্জ রূপসা নদী ছেড়ে চলে যাই ওই দূরে, যেদিকে রেল স্টেশনের কাছে কত দোকানপাট আছে। সেখানে কাজকর্ম করলে পেট ভরে খেতে পাবো, হাতে টাকা পাবো। তা নয়, একবার দেখেই আসি না, চল। রূপসা নদীর ওপারে আসলে সত্যি সত্যি কি আছে? ছোট থেকে তো কোনোদিন ওখানে যাইনি। জীবনের কথায় দুজনেই এবার কেমন যেন কৌতূহলী হলো। তাই তো আজ পর্যন্ত কখনো রূপসা নদীর ওপারে ওরা যায়নি। কেউ শুনলে হাসাহাসি করবে, ওরা জেলে, ওদের গোটা দিন কাটে ওই রূপসা নদীর জলে। অথচ নদী পেরিয়ে ওপারে বড় বড়োর থানের কাছে যে ওরা যাবে সেই সাহসটুকু জোগাড় করে উঠতে পারেনি। তবে আজ কেমন যেন অন্যরকম লাগছিল। ঠান্ডা মিহি হাওয়াতে ওদের বুকের ভেতরের রক্ত যেন ছলাৎ ছলাৎ করে ছলকে উঠছিল। তিনজনেই ফ্যাকাশে চোখে সেই আধো অন্ধকারের মধ্যে ওপারে আলোর দিকে তাকিয়ে রইল। ওই পার কত দূর ভালো করে তা বোঝা যায় না, কিন্তু শঙ্কর হঠাৎ নৌকোর দাঁড় দিয়ে ডিঙিটাকে একটা হ্যাঁচকা ধাক্কায় ওদের গ্রামের দিকে ঘুরিয়ে নিয়ে বলল, অনেক হয়েছে, ওখানে যাওয়া যাবে না। জীবন সব থেকে দামি। ওখানে যা আছে, যা হচ্ছে হতে দে। ওই আলোগুলো দেখাতে ডাকাত আসুক আর মানুষ আসুক, বা ভূত পেতেই আসুক না কেন, তাতে আমার দরকার নেই। কিন্তু জীবন সেসব কথা শোনার জন্য অপেক্ষা করল না। নিতাই আর শঙ্করকে সেখানে ফেলে রেখে জেলে ডিঙ্গিটার মুখ ঘুরিয়ে সে অন্ধকারের মধ্যে এগোতে লাগলো ওপারের দিকে। পিছন থেকে চিৎকার করে ডাকলো শঙ্কর আর নিতাই, কিন্তু সে কথা জীবনের কানেও গেল না। যেন ঠান্ডা হাওয়া ওদের মাঝে দূরত্ব বাড়াতে বাড়াতে এক সময় জীবনকে চোখের সামনে থেকে উধাও করে দিতেই নিতাই প্রমাদ গুনল, ভয়ার্ত কণ্ঠে বলল, কাজটা কিন্তু ঠিক হলো না শঙ্কর। একা একা জীবনকে এমনভাবে ছেড়ে দিলে ওর যদি কোনো বিপদ হয়, আমাদেরও কিন্তু ওর সাথে যাওয়া দরকার। আরে বুঝতে পারছিস না নিতাই, জীবন যদি মরার জন্য ওখানে যায়, তাহলে তার পিছু পিছু আমরা যাব কেন? এতগুলো বছর আমরা ওইখান থেকে দূরে থেকেছি। বড় বুড়ো থানে যাওয়ার মতো বুকের পাঠা আজ পর্যন্ত কারোর হয়নি। তাহলে নিতাই পড়েছিল মাঝখানে, একদিকে জীবন, অন্যদিকে শঙ্কর। সে কি করবে? এক সময় সে বাধ্য হয়ে শঙ্করের সঙ্গেই নদীর অন্য পাড়ে রওনা দিল। জীবন ডিঙি টানতে টানতে একেবারে পাড়ের কাছে এসে পৌঁছেছিল। এই পাড়ে লোকজন খুব একটা আসে না বলেই নদীর ধার থেকে গাছপালা ঝোপঝাড়ের মতো শুরু হয়েছে। জীবন সেখানে নামতে যাবে এমন সময় দেখতে পেল একটি মেয়ে দাঁড়িয়ে আছে। জীবন ডিঙি থেকে নামতে নামতেই তাকে প্রশ্ন করল, তুমি কে? এখানে এত রাতে অন্ধকারে তুমি দাঁড়িয়ে আছো কেন? আমি কে এটা তোমায় জানতে হবে না। তুমি তুমি ওই বড় বুড়ো বাবার থানে যাবে বলে এসেছো তো? জীবন যেন সম্মতি জানালো নিজের অজান্তে। তারপর ডিঙিটাকে রেখে নেমে গেল পাহাড়ের দিকে। মেয়েটা কে, মেয়েটা কোথা থেকে এলো, এসব কিছু তার আর মাথায় এলো না। সে ওই মেয়েটার পিছু পিছু এগোতে লাগলো। পায়ে চলার পথ কোথাও নেই। গাছপালা সরিয়ে জঙ্গলের মাঝখান থেকে জীবনকে এগোতে হলো উপরের দিকে। ঢালু জমি উঠে গেছে উপরের দিকে, কিন্তু জীবনের উপরে ওঠা আর হলো না। ঢালু জমি শেষ করে উপরের দিকে প্রায় উঠে এসেছে এমন সময় পিছন থেকে একটা শব্দ শুনে জীবনের মুখ থেকে বেরিয়ে এলো একটা আর্তচিৎকার। আশ্চর্য! ওখানে ওটা কি?
জীবন দেখতে পেল তার পায়ে চলা পথের ঠিক একটু নিচের দিকে হামাগুড়ি দিয়ে উপরের দিকে উঠে আসছে একটা কালো মতো প্রাণী। অমন লম্বা কালো প্রাণী এর আগে জীবন কখনো দেখেনি। তার হাতের লম্বা লম্বা সাদা নখগুলো মাটির ভেতর পর্যন্ত ঢুকে যাচ্ছে। জীবন কিছু বুঝে ওঠার আগেই ওই বিভৎস প্রাণীর একটা হাতের প্রচণ্ড ঝটকায় তার মাথাটা যেন ঘাড় থেকে একরকম আলাদা হয়ে গেল। প্রচণ্ড রক্তপাতের সঙ্গে সঙ্গে জীবন ছিটকে পড়ল ঢালু জমিতে। তারপর গড়িয়ে গড়িয়ে নামতে লাগলো নিচের দিকে। তন্ত্রশক্তিতে অনেক কিছু আছে যেগুলোর কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে। এই যেমন মনে করো মৃত্তিকা, বাড়ি, আকাশ, অগ্নি, পবন, এই সব কিছু নানান কাজে লাগে। তার মানে পঞ্চতত্ত্ব, মানে ওই বায়ু, অগ্নি, জল, মাটি আর আকাশ। তুমি যে পঞ্চতত্ত্বের কথা বলছো তাতে মাটি বলে কিন্তু কোনো বস্তু নেই। সেক্ষেত্রে তাকে ভূমি কিংবা পৃথিবী বলা হয়। তবে আমি যা বলছি তা হলো উপাদান। এমন কিছু উপাদান যেটা আংশিক মতে কাজে লাগে। এতে কিন্তু মাটি, জল, বায়ু আর অগ্নি ছাড়া আরও যে একটি বস্তু লাগে তা হলো আকাশ নয়। আকাশকে তুমি সেভাবে তন্ত্রের কাজে কি করে লাগাবে বলো তো? তাহলে মনোসংযোগ, অর্থাৎ আমাদের এই শরীরকেই সেখানে আকাশের সঙ্গে তুলনা করা হয়ে থাকে, শরীরের নানা অঙ্গকে কাজে লাগিয়ে। তান্ত্রিক মতে বিভিন্ন এমন কিছু উপাদান তৈরি করা যায় যেগুলো আসলেই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ করে। তারানাথ ছেলে ভোলানোর মতো করে কথাগুলোকে বলে চলেছিল। কিশোরী বলল, আচ্ছা ঠাকুরমশাই, এসব তত্ত্ব কথা শুনবো কেন বলুন তো? আপনি যা বলছিলেন সেটাই বলুন না। এই যে কোন এক নদীর কথা বলছিলেন। এখানে কয়েকটা কথা বলে রাখা দরকার। আজ সকালে যখন তারানাথের বাড়িতে আমরা এসেছি তখন যাকে বলে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। ভাগ্যিস সঙ্গে করে বর্ষাতি নিয়ে বেরিয়েছিলাম, না হলে এই বৃষ্টি ছাতায় মানত না। বর্ষাতি চাপিয়ে তারানাথের বাড়িতে মটলেনের কাছে যখন কোনো রকমে পায়ে হেঁটে বলা ভুল জলে ভেসে ভেসে এসে পৌঁছালাম, তখন তারানাথের বাড়ির চৌহদ্দিতে জল জমতে শুরু করেছে। এমনকি তারানাথের উঠোনেও পায়ের পাতা ডুবে যাওয়ার মতো জল। কিশোরী সেই দেখে বলল, সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে, এমন মুষলধারে প্রায় 3-4 ঘন্টা ধরে বৃষ্টি হলে যে আমাদের এই কলকাতা শহরটা পুরো টইটুম্বুর হয়ে যাবে জলে, সেই খেয়াল কি আছে কারোর? বৃষ্টিতে কার খেয়াল থাকবে বলো তো? তাছাড়া এ তো অতি সাধারণ ব্যাপার। এমন বৃষ্টি যে দিনে দিনে আরও বাড়বে সে কথা আলাদা করে বলতে হয় না। কিন্তু কথা হলো তারানাথ কোথায়? মানে এই সময় তো তার ঘুম থেকে উঠে যাওয়ার কথা, কিন্তু আজ যে ঘরের দরজা বন্ধ দেখছি। কথাটা মিথ্যে নয়, ঘরের দরজা বন্ধই, এমনভাবেই বন্ধ যেন মনে হচ্ছে তারানাথ এখনো ঘুম থেকেই ওঠেনি। আমরা কোনো রকমে বারান্দার একপাশে উঠে বর্ষাতে খুলে গায়ের জল শুকিয়ে নেওয়ার জন্য গামছা খুঁজে বেড়াচ্ছি। এমন সময় ঘরের ভেতর থেকে শব্দ এলো, আজ ঘরেই এসো, বৃষ্টির জন্য আর বাইরে বের হইনি। আচ্ছা, ঘরে ঢুকেই ডান দিকে গামছা আছে, মাথা মুছে নাও, তারপর বসে পড়ো। এখন যা বৃষ্টি শুরু হয়েছে। যথারীতি গুরুদেবের আজ্ঞা পালনের মতো তারানাথের কথায় আমরা ঘরে ঢুকে ডান দিক থেকে গামছা নিয়ে হাত মাথা কোনো রকমে মুছে নিয়ে যখন বিছানার উপরে বসলাম, তখন দেখি তারানাথ একটা পাতলা চাদর গায়ে জড়িয়ে বিছানায় বসে রয়েছে। ঘরের ভেতরটা আধো অন্ধকার, তার মধ্যে জানালার পাল্লাটা সামান্য খোলা, সেখান থেকেই বাইরের বৃষ্টি ভেজা ঠান্ডা হাওয়া ঘরের ভেতরে আসছে। কিশোরী বলল,
আচ্ছা, আপনি ঘরের ভেতর এমনভাবে বসে আছেন কেন? বলি, আপনার শরীর ভালো আছে তো? না হে, শরীরটা একটু একটু খারাপ হয়েছে। কেন হয়েছে সে কারণ এখনো ধরতে পারছি না। তবে সে কথা থাক, তোমরা বলো, তোমাদের আসতে সমস্যা হয়নি তো? এমন বৃষ্টি শুরু হয়েছে। আচ্ছা, আপনি তো চাইলে বৃষ্টিটা কমিয়ে দিতেই পারতেন, তা বলি আজ কেন করলেন না শুনি? এ সাধারণ কোনো বৃষ্টি নয়, এমন কোনো এক বৃষ্টি যা কোনো কিছুর কারণে হয়েছে, বুঝলে? এ বৃষ্টি থামাতে যাওয়া বোকামি। ওর পিছনে নিশ্চয়ই কোনো কিছু আছে। কথাগুলো এমনভাবে তারানাথ বলল যে আমরা না হেসে থাকতে পারলাম না, কিন্তু পরক্ষণেই মনে হলো কথাটা অস্বাভাবিক কিছু নয়। তারানাথ যদি বৃষ্টি থামাতে পারে, অসময়ে বৃষ্টি নামাতেও পারে, তাহলে অন্য কারোর পক্ষেও তো এমন কাজটা করা স্বাভাবিক। কিশোরী বলল, আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন যে এই বৃষ্টির পেছনে অন্য কোনো তন্ত্রমন্ত্রের হাত রয়েছে? আচ্ছা, কিন্তু আপনি যে বললেন তন্ত্রমন্ত্র দিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করা যায় না, মাঝে মাঝে তো অনেক কিছু প্রকৃতি নিজের মর্জিতেও করে থাকে। এইভাবে কথায় কথায় প্রকৃতি, পঞ্চতত্ত্ব এই সব কিছুই এসেছিল কথার মাঝে। তারানাথ একবার বলেছিল, একবার নিজের চোখে এমন একটা অদ্ভুত ব্যাপার দেখেছিলাম। প্রকৃতি নিজেই হলো তন্ত্রমন্ত্রের আসল রহস্য সম্ভার। তার মধ্যে এমন অনেক কিছু আছে যার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া সম্ভব নয়, বুঝলে? তাই কিশোরীর কথায় তারানাথ বলল, একবার যখন গল্পের কথা বলেছি, তখন সেখান থেকে তোমাদের মন যে অন্যদিকে ঘুরতে পারে না সে কথা ভালোই জানা আছে। তবে সে সমস্ত ব্যাপারই ছিল এই সব কিছু নিয়ে। তোমরা তা ধীরে ধীরে বুঝতে পারবে। যাই হোক, তারপর শোনো, সেই নদীর নাম আমার এখনো মনে আছে। সেই নদীর নাম ছিল রূপসা নদী। গ্রামের নামটা ঠিক মনে নেই, তবে মনে করো গ্রামের নাম রসুলপুর। তা সেই রসুলপুর গ্রামের রূপসা নদী এবং বিশেষ করে নদীর ওপার নিয়ে যে অদ্ভুত রহস্য ঘনিয়ে উঠেছিল, সেই রহস্যের সমাধানের জন্যই আমার সেখানে যাওয়া। আসল গল্পটাই বলি তোমাদের। বাইরে বৃষ্টি বাড়ছে বলে মনে হলো একটা কাজ করো তো, একটা পাসিং সোডাও দেখি। এই সিগারেটটা খেলে শরীরটা গরম হতে পারে, না হলে ভীষণ ঠান্ডা লাগতে শুরু করেছে। তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট তুলে নিল, তারপর তাতে অগ্নি সংযোগ করে কয়েকটা টান দিল। একটু সময় ফিল্টার তামাকের আমেজ নিয়ে কয়েকটা ধোঁয়ার রিং ছেড়ে তারপর বলতে শুরু করলো তার সেই অভিজ্ঞতার কথা। জীবনে এমন অনেক অলৌকিক অদ্ভুত ব্যাপার আমি দেখেছি, এমন অনেক কিছুই আমার সঙ্গে ঘটেছে যার কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। গোটা জীবনে গ্রাম বাংলার পথে পথে ঘুরে আর তন্ত্রমন্ত্রের চর্চা করে আমি যেটুকু জানতে পেরেছি তা কিন্তু অতি সামান্য। তবে সেটুকু ক্ষমতা দিয়ে অনেক সময় চরম বিপদের মোকাবিলা করতে আমি পেরেছি। মধুসুন্দরী দেবী, মাতু পাগলি, এদের আশীর্বাদ আমার জীবনে যে কি কাজে লেগেছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। এই যে এখনো তোমাদের সামনে বসে তোমাদের এইসব কথা শোনাচ্ছি, এর পেছনে আসল কারণ মধুসুন্দরী দেবী আর মাতু পাগলির আশীর্বাদ, আর তার সঙ্গে আমার ভাগ্য বিধাতার লেখা, যিনি আমার ভাগ্যে লিখেছিলেন যে আমার জীবনে তন্ত্রমন্ত্র ভালোভাবে কোনো কিছুই হবে না, তবে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারব। আর যা হবে তা হলো অনেক অদ্ভুত অলৌকিক অভিজ্ঞতা। তেমনই একটা আজ তোমাদের বলছি আর কি।
যতদূর মনে পড়ে তখন বর্ষার সময়। মধুসুন্দরী দেবীর সঙ্গে তখনও দেখা হয়নি। একদিন ঘুরতে ঘুরতে প্রবল বৃষ্টির মধ্যে এক বড় গাছের ছায়ার তলায় আশ্রয় নিয়েছি। চুপ করে বসে রয়েছি, যাতে বৃষ্টির ছাঁট গায়ে এসে না লাগতে পারে। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। পেটের ভেতর যে কেমন গুড় গুড় করছে সে কথাটা আলাদা করে তোমাদের আর বলছি না। বৃষ্টিতে বসে বসে ভাবছি বাড়ি ফিরে যাব কি না। মায়ের কথা বেশ মনে পড়ছে। অনেক দিন ধরে এই মায়ের সঙ্গে সাক্ষাৎ হয়নি। বাড়ির লোকেদের প্রতি আলাদা করে আমার আর তেমন কোনো আকর্ষণ ছিল না, ওই এক মায়ের প্রতি। মায়ের বাঁধন যেন ছিঁড়তেই পারতাম না। গাছ যেমন মাটি থেকে উপড়ে পড়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত শিকড়ের বাঁধন ছিঁড়ে ফেলতে পারে, মানুষ কিন্তু তা পারে না। বিশেষ করে মায়ের বাঁধন। যত দূরেই চলে যাও না কেন, যত বড় মানুষই হয়ে যাও না কেন, মায়ের কথা কিন্তু তোমার বারবার মনে পড়বে। মনে মনে সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলাম, কাল সকালে উঠে একবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। অনেক দিন হয়ে গেল বাড়িতে যাইনি। গাছের তলায় বসে আছি, এমন সময় আমার সামনে থেকে দুজন লোক হেঁটে যাচ্ছিল। গ্রাম্য জেলে বলেই মনে হলো। কাঁধের উপরে জাল রাখা, খালি ঘা, গরমে খাটো করে পরা ধুতি। ঠিক ধুতি নয়, সাদা ময়লাটে কাপড়। আমায় গাছের তলায় দেখতে পেয়ে তারা থতমত খেয়ে কৌতূহলী হয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর তাদের মধ্যে একজন বলল, সাধু বাবা, গাছের তলায় বৃষ্টির মধ্যে বসে এমনভাবে কষ্ট পাচ্ছেন কেন? মাথা গোঁজার মতো জায়গা এখনো জোগাড় করতে পারিনি, তাই এখানে বসে অপেক্ষা করছি বৃষ্টি থামা। বৃষ্টি থামলে গ্রামে গিয়ে দেখব যদি কোথাও একটু আশ্রয় জোটে। তারা দুজনে একে অপরের মুখের দিকে তাকালো। আরেকজন বলল, আমাদের সঙ্গে আসুন সাধু বাবা, আমরা গরিব মানুষ, আমাদের বাড়িতে কোনো রকমে একটু রাতটা কাটিয়ে দিতে পারবেন। বৃষ্টির মধ্যে এমনভাবে আপনাকে আর ভিজতে হবে না। তাদের বাড়ি খুব বেশি দূরে ছিল না। তারা আসার সময় বড় বড় গোল পাতা ছিঁড়ে এনেছিল। সেই পাতা মাথার উপরে নিয়ে তাদের বাড়িতে গেলাম। তাদের একজনের নাম শঙ্কর, অন্যজনের নাম নিতাই। দুজনের বাড়ি পাশাপাশি, ছোট ছোট ঘর, মাটির দেওয়াল, ছোট জানালা। দুজনেই বিবাহিত। আমি গিয়ে উঠলাম শঙ্করের বাড়িতে। শঙ্কর নিতাইয়ের চেয়ে বেশ একটু চালাক চতুর। তা শঙ্করের বাড়িতে যখন গিয়েছি তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। হাত মুখ ধুয়ে পোশাক বদল করে শঙ্করের দেওয়া ধুতি গায়ে জড়িয়ে বসলাম। রাতের খাওয়া দাওয়ার জোগাড় তাড়াতাড়ি করে ফেলেছিল শঙ্করের বউ। তা খাওয়া দাওয়া সেরে নিয়ে শঙ্করের সঙ্গে দাওয়ার কাছে যখন বসেছি, বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। নিতাই পাশের বাড়িতেই থাকে, সেও হুড়মুড় করে এসে পড়লো এক সময়। রান্না বান্না সেরে খাওয়া দাওয়া বাকি সব কাজ সেরে নিয়ে শঙ্করের বউ ঘুমাতে চলে গেছে পাশের ঘরে। আমরা তিনজন বসে আছি দাওয়ায়। নিতাই বলল, শঙ্কর, একবার গিয়ে খোঁজ নিয়ে এলে হতো না? মানে ব্যাপারটা কি হলো না হলো। গ্রামের লোকেরা তো জানে যে আমরা তিনজনে একসঙ্গেই সবসময় মাছ ধরতে যাই, একসাথেই থাকি। তাই বলছিলাম। ওসব কথা এখন থাক, সাধু বাবার সামনে এখন এসব নিয়ে কথা বলার দরকার নেই। পরে একবার না হয় দেখে আসবো আবার। শঙ্করের মুখের দিকে তাকিয়ে বুঝলাম ব্যাপার গুরুতর। হ্যারিকেনের হলদে আলোতে তার মুখটা কেমন যেন থমথমে হয়ে গেছে। এতক্ষণ তার মুখে যে হাসিটা ছিল সেটা যেন মলিন হয়ে মিলিয়ে গিয়েছে।
বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। একটানা বৃষ্টির শব্দ যেন গা সওয়া হয়ে গেছে। নিতাই মন মরা হয়ে বসে রইল। আমি থাকতে না পেরে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বলো তো শঙ্কর? তেমন কিছু নয় ঠাকুর মশাই, আসলে ব্যাপারটা কি হয়েছে, আমাদের এক বন্ধু, মানে আমাদের সঙ্গে মাছ টাছ ধরতো, আমাদের গ্রামেই থাকে, ওর নাম জীবন। তা বেশ কিছুদিন হলো জীবনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠাকুর মশাইয়ের কাছে মিথ্যে বলে কি লাভ শঙ্কর? ঠাকুর মশাই, জীবন ওই রূপসা নদীর ওপারে গিয়েছিল। ওকে কত বারণ করেছিলাম ওখানে যেতে, গিয়েছিল তাও আবার রাতের বেলায়। তারপরে সে আর ফিরে আসেনি, নদীর অন্য কোনো পাড়েও ভেসে যায়নি। কি যে হলো ওর! তোমরা রূপসা নদীর ওপারে গিয়ে একবার দেখলে না কেন? তাহলেই তো হয়ে যেত। আমার এই কথায় চমকে উঠে দুজনে দুজনের মুখ চাওয়াচাই করলো। তারপর দুজনেই আতঙ্কিত দৃষ্টিতে আমার দিকে তাকালো। তারপর শঙ্করই প্রথম কথা বলল। আমাদের গ্রামের কারোর রূপসা নদীর ওপারে যেতে নেই। নদীর ওপার থেকে মাঝে মাঝে অদ্ভুত কিছু শব্দ শোনা যায় ঠাকুরমশাই। আজ থেকে অনেক বছর আগে নদীর ওপার থেকে জল সাঁতরে যারা এপারে এসেছিল তারা মোটেই মানুষ নয়, জেলের দলের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়েছিল প্রথম। সেইবার সব জেলেরা একসঙ্গে জলে ডুবে মরেছিল। কোনো কারণে ওরা এপারের গ্রামে এসে আর উঠতে পারেনি। যারা এসেছিল মানে ডাকাতের দল নাকি? না ঠাকুরমশাই, ডাকাতের দল নয়, সে অন্য কিছু। তখন আমার ঠাকুরদা আর নিতাইয়ের ঠাকুরদা এরা ওই রূপসা নদীর জলে মাছ ধরত। তখনই ঘটেছিল এমন ব্যাপার। এই কথা বলে শঙ্কর কিছুক্ষণ বাইরে চলতে থাকা এক টানা বৃষ্টির দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো এক আশ্চর্য ঘটনা। ঠাকুরদার মুখে যেমন যেমন শুনেছিলাম ঠিক তেমন তেমনই বলছি, কোনো ভুল বলছি না। বিশ্বাস বা অবিশ্বাস করা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমরা নিজেরাই আজ অবধি সব কিছু বিশ্বাস করতে পারিনি। সেদিন ছিল সন্ধ্যের সময়, বাইরে বৃষ্টি পড়ছিল। ঠাকুরদা কথায় কথায় সেদিনের সেই গল্প বলতে শুরু করলো। সেদিনের কথা আমার এখনো মনে পড়ে। আমি, গোবিন্দ, জগন্নাথ আরো দুজন মিলে তখন গভীর রাতের দিকে রূপসা নদীর জলে নৌকা বাইছি। রাতের দিকে ওপারের কাছাকাছি ওই দিকটায় গেলে ভালো মাছ পাওয়া যায়। এমনিতেই রূপসা নদীর ওপারে লোকজন খুব একটা যায় না। কালে ভদ্রে যাও দু একজন যায়, বলে জায়গাটা নাকি ভালো না। অন্ধকার নামলে তো আরোই ভালো নয়। দিনের বেলাতে গরু, ছাগল মাঝে মাঝে কেউ চড়াতে নিয়ে যেত, কিন্তু এখন তো আর তাও নিয়ে যায় না। আমরা নদী থেকে বেশ খানিকটা দূরে জাল ফেলে মাছ ধরছি। মাছ উঠেছে বেশ। এর মধ্যে কখন যেন স্রোতের টানে দুলতে দুলতে আমাদের নৌকাগুলো রূপসা নদীর ওপারের ঘাটের দিকে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে। আমরা তো খেয়াল করিনি। তা মাছ অনেকক্ষণ ধরা হয়ে গিয়েছিল। গোবিন্দ বলল, মাছ তো অনেক ধরা হলো, এবার একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। না হলে একভাবে এরকম করে নদীতে আর থাকা যায় না। ওই পারে একবার নেমে যদি কোথাও একটু বসে বিশ্রাম নেই। কাজটা ঠিক হবে না। ওই পারে রাতের বেলা থাকা ভালো নয়। অনেকেই অনেক কিছু বলেছে ওই পার সম্বন্ধে। আরে তোরা শুধু শুধু ভয় পাচ্ছিস। আমরা নদীর পাড়ে নেমে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে আবার চলে আসবো নৌকায়। এ তো অসুবিধার কি আছে? সবাই রাজি হলেও আমার মন কিন্তু সায় দিচ্ছিল না। 5টা জেলে ডিঙি নৌকা রয়েছে আমাদের সাথে। নৌকাগুলো নদীর একদম ধারে, মাটিতে খুঁটি পুঁতে দাঁড় করানো হলো। মাছ রইল সেখানে,
আমরা তিনজন নেমে প্রথমে জায়গাটা দেখে নিলাম। তারপর একটা জায়গায় গোল করে বসে আগুন জ্বালিয়ে বিড়ি টিড়ি খাওয়া হচ্ছে। একটু বিশ্রাম করে আবার ফিরে যাব। একটানা এতক্ষণ মাছ ধরে আবার নৌকো চালিয়ে যাওয়াটা কিন্তু সহজ ব্যাপার নয়। আগেই বললাম, জগন্নাথ আর গোবিন্দ এরা দুজন ছিল আমার বেশ পরিচিত। বাকি দুজন অন্য গ্রাম থেকে মাছ ধরতে এসেছিল। ওরা দুজন এক পাশে বসে নিজেদের মতো কথা বলছে, আর আমরাও তিনজন কথা বলছি। পাঁচজন কিন্তু একসাথেই আছে। এমন সময় ওপারের উঁচু দিকটায় গোবিন্দ তাকিয়ে বলে উঠল, এই পাড়ের ওই দিকের অন্ধকারের মধ্যে একটা আলোর মতো কিছু জ্বলে উঠলো বলে মনে হলো না? একটা মেয়ে যেন ওই ওই ওইখান থেকে আলো হাতে নেমে গেল। কি সব বলছিস? এই এমন জায়গায় এখন মেয়ে মানুষ আসবে কোথা থেকে? তাছাড়া রূপসা নদীর ওপারে তো লোকজন থাকে না, তুই কি জানিস না? এপারে কি আছে না আছে সে কথা তো আমরা কেউই জানি না। এই জমি ধরে হেঁটে ওদিকে গেলে হয়তো কোনো বসতি পাওয়া যাবে, তাই না? ঠিক বলতে পারবো না, তবে হলেও হতে পারে। আমাদের ওই গ্রাম যেমন, তেমন হয়তো এখান থেকে আরো সামনে গেলে কোনো গ্রাম পাওয়া যাবে। এমনটা তো হয়েই থাকে। গোবিন্দ মিথ্যা বলেন। এই আমাদের এই রসুলপুর পেরিয়ে ডান হাতে একটা জঙ্গল, সেই জঙ্গল পেরিয়ে ও পাশে মুকুন্দপুর গ্রাম। অথচ অনেক দিন পর্যন্ত এই দুই গ্রামের কথা দুই গ্রামের লোকেরা জানতো না। একবার সাহস করে ওই গ্রামের কিছু লোক কাঠ কাটার জন্য জঙ্গল পেরিয়ে আমাদের এই গ্রামে এসে পড়েছে। তারপর থেকে জঙ্গলের মধ্যে থেকেই যাতায়াতের পথ বের করা হয়েছে। অর্থাৎ নতুন পথ আবিষ্কার। কিন্তু রূপসা নদীর ওপারে, ওই জঙ্গলের পাড়ে, মানে কেউ ওখানে যাওয়ার চেষ্টা করতো না? করতো না এমন নয়, কিন্তু অন্যরকম বিপদ হতো নাকি। এমনকি দিনের বেলা গেলেও পথ ভুলে যাওয়ার বিপদটা সব থেকে বেশি হতো। রাতে কেউ গেলে সে আর ফিরে আসতো না। হ্যাঁ, তারপর যা বলছিলাম, গোবিন্দই তো প্রথম দেখতে পেয়েছিল। তারপর দেখলো জগন্নাথ, আমিও দেখলাম। নদীর পাড় থেকে ঢালু একটা জঙ্গল ঘেরা উঁচু নিচু জমি উঠে গেছে উপরের দিকে। জমি দিয়ে ওই দিকে গিয়ে তারপরে নিচে নামতে হয় বলে শুনেছি। ওখানে নাকি বড় জঙ্গল আছে। ওই উঁচু জায়গাটা যেখান থেকে নেমেছে পথে, ঠিক সেইখানেই একটা আলো দেখতে পেলাম। হ্যারিকেনের আলো, আর সেই চাঁদের আলোয় মনে হলো হ্যারিকেনটা তুলে রয়ে দাঁড়িয়ে আছে একটা মেয়ের মতো কেউ। স্বভাব চরিত্র আমার কোনো কালেই খারাপ ছিল না, সে নিয়ে কোনো সমস্যা ছিল না বটে। কিন্তু ওই মেয়েটার উপস্থিতির ব্যাপারটা কেমন যেন আশ্চর্য লাগলো। ততক্ষণে আমাদের পাশে থাকা দুজন উঠে পড়েছে সেই দিকে যাবে বলে। গোবিন্দ চিৎকার করে উঠল, আরে তোরা করছিস কি? অচেনা অচেনা জায়গায় কখন কি হয়ে যায়। আরে ওভাবে ওদিকে যাস না। কিন্তু লোক দুটো শুনলো না আমাদের কথা। অনেক ডাকাডাকি করার পরেও ওরা চলেই গেল। এমনকি ঢালু জমি বেয়ে ওদের উপরের দিকে উঠতে পর্যন্ত দেখলাম। কিন্তু হঠাৎ করে সেই মেয়েটি কোথায় যেন উধাও হয়ে গেল। একটু পরেই যেন একসঙ্গে দুজনের রক্ত জল করা মরণ আর্তনাদ শুনতে পেয়ে আমরা ছুটে গেলাম সেই ঢালটা। তারপর কি হলো? ঠাকুরদা সে রাত্রে ভীষণ ভয় পেয়েছিল। ওরা তিনজন যখন ওখানে ছুটে যায় তখন দেখতে পেয়েছিল দেখতে পেলাম একজনের শরীরটা গড়াতে গড়াতে ঢালু জমি বেয়ে নিচের দিকে নেমে আসছে। তার বুকের ঠিক মাঝামাঝি জায়গায় কেউ যেন এক খাবলা দিয়ে বুকের ভেতরটা ছিন্ন ভিন্ন করে হৃৎপিণ্ডটাকে একেবারে তুলে ফেলেছে।
ঢিঙ্কি দিয়ে রক্ত বেরোচ্ছে সেখান থেকে। তার মুখটা হা করা, চোখ দুটো বিস্ফারিত। আমাদের গায়ের উপরেই সে গড়িয়ে এসে পড়েছিল। প্রায় কোনো রকমে তাকে তুলতে গিয়ে তার বুকের এমন অবস্থা দেখে আমরা তো আশাই ছেড়ে দিলাম। গোবিন্দ জগন্নাথ সেখানে থাকলেও আমি বাবা ঢালু জমি বেয়ে উপরের দিকে উঠে গেলাম। দ্রুত ওপরের দিকে উঠে আসতে আসতে কখন যেন শেষ প্রান্তে চলে এসেছিলাম, আর একটু এগোলেই সেই ঢালু জমি বেয়ে একেবারে নিচে নেমে যাব। এমন সময় দেখতে পেলাম একটা কালো মতো ছায়া ঠিক আমার পথ আগলে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু ওটাকে, সেই ছায়ায় মস্ত বড় একটা হাতের ভেতরে একটু আগে দেখা আর একজনের ছেঁড়া মাথাটা রয়েছে, যেমন প্রচন্ড হিংস্রতার সাথে কেউ তার ঘাড় থেকে মাথাটা ছিঁড়ে ফেলেছে। আমি এগোতেই সেই মাথাটা ছুঁড়ে দিল আমার দিকে, তারপর ছুটে এগোতে লাগলো আমার দিকে। তোরা বিশ্বাস করবি না, মানুষের চেয়ে প্রায় দ্বিগুণ কিংবা তার চেয়েও বড় সেই কালো ছায়ামূর্তি। বিভৎস চেহারা, কালো অন্ধকার দিয়ে তৈরি তার চোখ, হাত পা শিয়ালের মতো। সেইভাবেই সে সামনের দিকে এগোচ্ছে। দুটো জ্বলন্ত লাল চোখ ছাড়া আর অন্য কিছু আমি দেখতে পেলাম না। হিংস্র একটা গড় গড় শব্দ বেরিয়ে আসছে বটে, কিন্তু ওটা কি? পিছন থেকে গোবিন্দর চিৎকার শুনতে পেলাম। সর্বনাশ করেছিস! এই চলে চলে তাড়াতাড়ি ওখান থেকে চলে, এই চলে বিষ্ণু। আচ্ছা, তোমার ঠাকুরদার নাম তার মানে বিষ্ণু ছিল? বাবার নাম ছিল মহাদেব, ঠাকুরদার নাম বিষ্ণু, তার বাবার নাম ছিল নারায়ণ। আমাদের পরিবারের সবার নামই এমন। এই যে আমার নাম এখন হয়েছে শঙ্কর। এই হলো শঙ্করের ঠাকুরদার গল্প, বুঝলেন ঠাকুরমশাই? সেবার কোনো রকমে প্রাণ হাতে করে ওরা তিনজনে ফিরতে পেরেছিল। ওদের নৌকো তিনটে নিয়ে ওরা এসে পড়েছিল, বাকি দুটো নৌকো সেখানেই পড়েছিল। অথচ পরদিন সকালে যখন ওরা যায়, তখন মৃতদেহ তো দূরের কথা, নৌকাগুলোও পর্যন্ত সেখানে ছিল না। সব কিছুই যেন ভোজবাজির মতো উধাও হয়ে গিয়েছিল। তার মানে পাশের গ্রামের যে দুজন এসেছিল তার মৃতদেহগুলো পর্যন্ত রূপসা নদীর পাড়ে পাওয়া যায়নি? এত পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু সেদিন সকালে ওরা তিনজনে যখন মৃতদেহ খুঁজতে যায়, ওরা তিনজনে প্রায় বিকেল পর্যন্ত ওই ঢালু জমিতে ঘুরে বেরিয়েছিল। সেই ঢালু জমি পেরিয়ে ওপাশের জঙ্গল পর্যন্ত পৌঁছতেই পারেনি। বারবার কোনো না কোনোভাবে তারা পথ ভুল করেছিল। শঙ্কর, এরপর তোর ঠাকুরদা কি বলেছিল সেটা বল ঠাকুরমশাইকে। বুঝলি শঙ্কর, যতবারই ঢালু জমি বেয়ে উপরের দিকে উঠে যাই, ততবারই যেন মনে হয় পথটা অনেক দূরে চলে গেছে, আমায় অনেক উঁচু পর্যন্ত উঠতে হবে। ওটুকু পথ উঠতে যে কি কষ্ট হচ্ছিল তোদের বলে বোঝাতে পারবো না। একদম উপরে উঠে যাওয়ার পরে এই বারবার কে যেন পেছন থেকে ডাকে। সেই শব্দ শুনে পেছনে তাকাতে তাকাতেই হুড়মুড় করে নিচে নেমে যাই। না হলে এমন কিছু একটা হয় যে পথ কোনো না কোনো ভাবে ভুল হবেই হবে। ওই দিনের বেলাতে, ওই রোদের আলোতেও আশ্চর্য কোনো একটা শক্তি আমাদের উপর পর্যন্ত উঠতে দিচ্ছিল না। বিকেল হওয়ার পরে আর সেখানে থাকার সাহস জুটিয়ে উঠতে পারেন। আগের দিন যা দেখেছিলাম, তারপরে আর কার সাহস হয় বলতো? বিকেল বিকেল নৌকা দিয়ে সেখান থেকে চলে এসেছিল। আর এই রসুলপুর গ্রামে বলে দিয়েছিল রাতের বেলা ওই রূপসা নদীর ওপারে যেন কেউ না যায়। নদীর ওপর থেকে রাতের বেলা যারাই নদীর জলে নজর রাখে তারা মোটেই মানুষ নয়। শঙ্কর তার গল্প শেষ করল। বাইরে বৃষ্টিটা বাড়তে শুরু করেছে। নিতাই একবার গলা খাঁকারি দিয়ে বলল, এই হলো আসল ব্যাপার। আমাদের এই রসুলপুরে শঙ্করের ঠাকুরদাকে সবাই বেশ মান্যি করত, কারণ ঠাকুরদা জেলে হওয়ার পাশাপাশি অনেক কিছু জানতেন, অনেক মন্ত্রতন্ত্র জানতেন তিনি। অনেকে মনে করেন সেদিন ওই তিনজনের ওই রূপসা নদীর ওপার থেকে ফিরে আসার পেছনে শঙ্করের ঠাকুরদার মন্ত্রতন্ত্রই কাজ করেছিল, তাদেরকে রক্ষা করেছিল। তার জন্যই সে এবং বাকি দুজন বাঁচতে পেরেছিল।
তার কথায় আর কেউ কোনোদিন ওই রূপসা নদীর ওপারে যায়নি, বিশেষ করে অন্ধকার নামার পরে। তবে নদীর জলে ঘুরতে ঘুরতে জেলেরা মাঝে মাঝে ওপারে অনেককে দেখতে পেয়েছে। এমন অনেক কিছু দেখতে পেয়েছে যেগুলো আসলেই সাধারণ নয়। আর রাতের বেলায় চিৎকার ছাড়াও অদ্ভুত কিছু আলো ওই জঙ্গলের মধ্যে ওরা দেখেছে। এমনকি আমরাও তাই দেখেই তো। তার মানে জীবন রূপসা নদীর ওপারে গিয়েছিল আলো দেখে। তোমরা ওর সঙ্গে গেলে না কেন? ঠাকুরমশাই, একবার ওখানে গিয়ে যদি কেউ ফিরেও আসে তাহলেও কিন্তু সে ভালোভাবে বাঁচতে পারে না। ওই ঘটনার প্রায় 3 বছরের মাথায় আমার ঠাকুরদা মারা গিয়েছিল। মৃত্যুর আগেই বিছানার সঙ্গে সে মিশে গিয়েছিল। ঘুমের ঘরে চিৎকার করে উঠে বলতো, ওই যে ওই মেয়েটা আমায় নিতে এসেছে, ওই দেখ দাঁড়িয়ে আছে, তোরা সরে যা, তোরা সরে যা। আজ অবধি ওপারে পা রেখেছে, অথচ কোনো কিছুই হয়নি। এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম ঠাকুর মশাই। মনের ভেতর কৌতূহল হতে লাগলো। এমন অদ্ভুত ঘটনার জন্যই তো আমার গ্রামে গ্রামে ঘুরে বেড়ানো, তন্ত্র সাধনা আর সাধকদের সঙ্গে মেলামেশা করা, তাদের থেকে তন্ত্রের ব্যাপারে জানা এবং মাঝে মাঝে তন্ত্র সাধনা করে সাধনা করার চেষ্টা করা। এই সব কিছু বাদ দিলে তো একটা ব্যাপারই পড়ে থাকে, তা হলো অলৌকিক অদ্ভুত এমন কিছু ঘটনার পেছনে যাওয়া যেগুলো আসলে সত্যি অলৌকিক। মনে মনে বারবার যেন চলে যাচ্ছিলাম রূপসা নদীর ওপারে ঘাসে ভরা জমিতে। এখানে ওখানে ছড়িয়ে রয়েছে জঙ্গল, গাছপালা, যার মধ্যে থেকে হেঁটে যেতে গেলে প্রতি মুহূর্তে সাবধান হয়ে থাকতে হয়। অন্যমনস্ক হয়ে পড়েছিলাম বোধহয়। তাই শঙ্কর যখন তৃতীয়বার আমায় ডাকলো তখন বললাম, হ্যাঁ হ্যাঁ শঙ্কর, হ্যাঁ বলো বলো, কি তোমরা তার মানে কখনোই ওপারে যাওনি, তাই তো? সাহস করে উঠতে পারিনি ঠাকুরমশাই, যদি কিছু হয়ে যায়। তাছাড়া শুধু শুধু বোকার মতন এমন অদ্ভুত শক্তির সাথে লড়াই করতে যাওয়াটা তো বোকামি, তাই না? কিন্তু জীবনের কি হলো সেটা জানার প্রবল ইচ্ছা এখনো রয়েছে। জীবন গেছে প্রায় 7 দিন হয়ে গেছে। তার পরিবারের লোকেরা গ্রামে খোঁজ খবর করছে, আমাদেরও জিজ্ঞাসাবাদ করেছে। তবে আমরা বলেছি সেদিন জীবন আমাদের সঙ্গে যায়নি। সেদিন রাতের বেলা জীবন এসেছিল অনেক পরে, আমরা আগে চলে গিয়েছিলাম। আমরা যখন তাকে ডাকতে যাই তখন তার বাড়ির লোকের সামনে সে এসে বলেছিল আজকে মাছ ধরতে যাওয়ার তার কোনো ইচ্ছাই নেই। তাই ওই একটা যুক্তি আমাদের কাছে রয়েছে। আর তাছাড়া সেদিন আমরা ফিরেও এসেছিলাম তাড়াতাড়ি, কিন্তু মনের ভেতর তো সব কিছুই রয়েছে ঠাকুর মশাই। জীবন আমাদের সঙ্গে গিয়ে ওই রূপসা নদীর ওপারে নেমেছিল, নদীর ওপার থেকে তাকে মৃত্যু ডেকেছিল। মনে মনে কিন্তু ততক্ষণে একটা ব্যাপার আমি ঠিক করে ফেলেছি। যাই হোক না কেন, আমাকে ওপারে যেতেই হবে। ওপারে আসলে আছেটা কি? এমন কোন অদৃশ্য শক্তির জন্য এত কিছু হচ্ছে এই রসুলপুর গ্রামে, তা আমাকে জানতেই হবে। শঙ্কর বোধহয় মনের কথাটা বুঝতে পেরেছিল, তাই সে বলল, ঠাকুরমশাই, আপনি যদি যান তাহলে কিন্তু আমরাও যাব। ঠাকুরদা অনেক কিছু জানতেন সত্যি। ঠাকুরদা সেদিন গোবিন্দ আর জগন্নাথকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছিলেন, সে কথা আমি শুনেছি। তাই আপনার সঙ্গে ঠিক গোবিন্দ আর জগন্নাথের মতো আমি আর নিতাইও যাব। আসলে কি আছে ওখানে তা আমরা দেখতে চাই। জীবনের মৃতদেহটা তো অন্তত ফিরিয়ে আনতে পারলেও নিজেদের কাছে আমরা পরিষ্কার থাকবো ঠাকুরমশাই। সে রাতে আর কিছু হলো না। ওদের সবাইকে নিজের মতো চলে যেতে বললাম। আমার জন্য বরাদ্দ বারান্দার কাছেই আমি শুয়ে কাটিয়ে দিলাম। যদিও শঙ্কর ঘরে শুতে বলেছিল, কিন্তু ঘরে যাওয়ার ইচ্ছে আমার ছিল না। শঙ্কর গরিব মানুষ,
জোড়া তাপে দিয়ে তার একটাই ভালো ঘর, বারান্দা, রান্নাঘর। বারান্দাটা বেশ লম্বা এবং মাটি দিয়ে নিকুন। একখানা কাঁথা গায়ে চাপিয়ে কোনো রকমে আমি শুয়ে রাতটা কাটিয়ে ফেললাম। বৃষ্টির জন্য ঘুমটা ভালোই হলো। পরদিন সকালে যখন চোখ খুললাম তখন আকাশ ফর্সা হয়েছে। কে বলবে কাল রাতে এমন বৃষ্টি হয়েছে? ফর্সা আকাশ, সকালে পাখি ডাকছে। একটু পরেই শঙ্কর এসে পড়ল। তার হাতে একটা বাটিতে গরম চা, বেশ তৃপ্তি করে খেলাম। তারপর তাকে বললাম, দেখো শঙ্কর, রূপসা নদীর ওপারে যদি যেতেই হয় তাহলে দিনের বেলা একবার যাওয়া দরকার। এমন অচেনা অজানা জায়গায় হঠাৎ করে রাতের বেলা যাওয়াটা ঠিক হবে না। আমি নিতাইকে খবর দিচ্ছি, সে এলে আমরা এক্ষুনি বেরিয়ে পড়ব। কিন্তু ঠাকুরমশাই, দুমুঠো মুখে দিয়ে তারপরে নদীতে যাই, একেবারে ওপারটাও দেখিয়ে আনবো। এই বেলা কিছু মাছও ধরে আনবো। শঙ্কর রাজি হতেই সে নিতাইকে খবর দিয়ে চলে গেল। প্রায় ঘন্টা খানেকের মধ্যে তিনজনে মিলে নদীতে গিয়ে নামলাম। রূপসা নদী বেশ বড়। সব থেকে আশ্চর্য ব্যাপার, এপার থেকে কিন্তু ওপারটা ভালোভাবে দেখা যায় না। অর্থাৎ মনে করো তোমরা ওপারে কেউ দাঁড়িয়ে আছো, এপার থেকে তুমি তাকে ভালো করে দেখতে পাবে না। আর এই নদীর এপার ওপার এত বড়, এত চওড়া যে পথ হারিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে। 7-8টা নদী যেন গ্রামের পাশ থেকে বয়ে গেছে। তারপর যে কোথায় গেছে ওরা কেউ জানে না। পরে শুনেছিলাম ওই রূপসা নদী আসলে গঙ্গা নদীরই একটা অংশ। তার একটা পার থেকে বেরিয়ে হেলে দুলে চলে গিয়েছে এক অন্য নদীর সঙ্গে মেশার জন্য। তবে রূপসা নদী সেইখানে যেমন চওড়া, অন্য কোথাও কিন্তু আর তেমন চওড়া নয়। এগিয়ে গিয়ে সামান্য ডান দিকে বাঁক নেওয়ার পর তার চওড়া ভাব কমে এসেছে অনেকটা বেশি। সে যাই হোক, নদীতে গিয়ে নামলাম। ওরা মাছ ধরতে লাগলো। মাছ ধরতে ধরতে ওপারের দিকে এগোতে লাগলাম। জাল ফেলে মাছ ধরা আর তার সঙ্গে নদীতে জাল ফেলে রাখা দুই কিন্তু আলাদা ব্যাপার হে। নদীর ধারের কাছে জাল ফেলে রেখে ওরা জালে এখানে ওখানে মাছ ধরল। গুটি কয়েক মাছ চটের বস্তায় বন্দি করে রাখলো। এইভাবে ঘুরতে ঘুরতে আমরা এক সময় রূপসা নদীর ওপারে এসে পৌঁছলাম। বেশ বুঝতে পারছিলাম এই প্রথমবার ওরা এই দিকে এলো। কাছাকাছি এলেও হয়তো কখনো নিচে নামেনি। পারে এই বড় বড় ঘাস জন্মেছে। মানুষের পা যে এখানে বিশেষ পড়ে না তা মাটির দিকে তাকিয়ে দেখলেই বোঝা যায়। একটু দূরে জঙ্গল শুরু হয়েছে, তারপরে ঢালু জমি উঠে গেছে একেবারে উপরের দিকে। ব্যাপারটা এমন অদ্ভুত যে তোমাদের কি করে যে বোঝাই। মনে করো ওই রূপসা নদীর ওপারের জমিটা একটা বাটি, আর তার ধার পর্যন্ত উঠে গেছে ওই জঙ্গল আর ঢালু জায়গাটা। সেখান থেকে সেই বাটির মতো জায়গা ধরে উঠে নিচের দিকে নামতে হবে, অন্তত এমনটাই মনে হলো। পা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথমবার যে ব্যাপারটা বুঝতে পারলাম তাতে মনে হলো শঙ্কর আর নিতাই কোনো মিথ্যে কথা বলেনি। দিনের বেলা রোদের আলোর মধ্যেও যে একটা অদ্ভুত শক্তির অস্তিত্ব আমি অনুভব করতে পারলাম তা মোটেই সাধারণ নয়। এই প্রথমবার এখানে এলাম ঠাকুর মশাই, তাও আবার আপনি সঙ্গে আছেন তাই। না জানি আবার কিছু একটা হয়, কিন্তু জীবনের নৌকো তো এখানে নেই, জীবনও তো নেই। তাকে তাহলে এবার কোথায় খুঁজবো বলুন তো? এভাবে পাবে না। যদি কেউ ওকে ধরে থাকে
তাহলে তাহলে সে এমন জায়গায় তাকে ফেলে রাখবে না, কিন্তু নৌকাটা কোথায় গেল? ঠাকুরদা, গোবিন্দ এবং জগন্নাথ কিন্তু চারপাশটা খুঁজেছিল, কিন্তু তারা কোথাও কিছু খুঁজে পায়নি। হতে পারে এর ভিতরে কিছু একটা আছে। আমরা কি ভেতরে যাব? আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। ভিতরে যাওয়ার জন্য সময় যথেষ্ট রয়েছে। এখনো সূর্য পূর্ব আকাশে রয়েছে। আমাদের হাতে বিকেল পর্যন্ত সময় আছে। আমি জমির চারপাশটা ঘুরতে ঘুরতে বাতাসে গন্ধ শুঁকে দেখলাম এটা অদ্ভুত একটা জলা গন্ধ। পুরনো দিনের মাটি আর তার সঙ্গে পুরনো প্রায় ড্যাম পড়ে আসা বারুদের একটা ওই অদ্ভুত গন্ধ থাকে। এটি তেমনই গন্ধ, বাতাসে সেই গন্ধটা রয়েছে। অর্থাৎ জল, মাছের এই সমস্ত গন্ধ হঠাৎ করে যেন উধাও হয়ে গেছে। বুঝলাম এই জমির আশেপাশে এমন এক অদৃশ্য বন্ধন রয়েছে যা ভেদ করে আমরা ভেতরে ঢুকে পড়েছি। তার জন্যই মৃত্যুর সময় কেউ এখান থেকে বাইরে বেরোতে পারে না। উপরে উঠতে হবে, কিন্তু একটা কথা তোমরা মনে রেখো, উপরে ওঠা কিন্তু সহজ ব্যাপার নয়। বারবার কেউ না কেউ আমাদের বাধা দেবে। আমার কথা শেষ হলো না, তার আগেই মনে হলো একটা পায়ের শব্দ শুনতে পেলাম। ঠিক কেউ যেন আমাদের সামনে এসে ঘাসের উপর থেকে হাঁটতে হাঁটতে নদীর দিকে চলে যাচ্ছে, অথচ কেউ কোথাও নেই। বুঝতে পারলাম শব্দটা আমি ছাড়া আর কেউ শুনতে পায়নি। দিনের আলোয় রোদের মাঝে এমন একটা ব্যাপার ঘটে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বুকের ভেতরটা কেমন শিরশির করে উঠল। এ কি আশ্চর্য ভৌতিক ব্যাপার! এটার জন্য তো আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমার মনে হলো সেই পায়ের শব্দটা জলের দিক থেকে এবার উপরের দিকে চলে গেল। আমি সময় নষ্ট না করে এগোতে লাগলাম সেদিকে। পেছনে নিতাই আর শঙ্কর আসছে কিনা সেদিকে তখন আমার আর খেয়াল নেই। মনে মনে স্থির করলাম শব্দটা যেদিকে যাবে আমি সেদিকেই যাব, যেভাবেই হোক। কিন্তু শব্দটা সোজা ঢালু জমি বেয়ে উপরের দিকে উঠে গেল না, এক পাশে এগোতে লাগলো। ঠিক তখনই পিছন থেকে শঙ্করের চিৎকার শুনতেই পিছনে তাকিয়ে দেখি শঙ্কর খানিকটা নিচের দিকে আর আমি ঢালু জমি বেয়ে সোজা না উঠে আড়াআড়ি ভাবে উঠে আসছে। যে কোনো সময় গড়িয়ে নিচের দিকে পড়ে যেতে পারে। তাড়াতাড়ি ব্যাপারটা সামলে নিয়ে জমির ঢালের কাছে এসে বললাম, কি হলো শঙ্কর? কখন থেকে ডাকছি আপনাকে, আপনি শুনতেই পাচ্ছেন না? ওইদিকে যাবেন না, ব্যাপারটা আমার খুব একটা ভালো লাগছে না। কার পিছু পিছু আপনি যাচ্ছেন? কোথাও তো কেউ নেই, পথ যে সোজা উপরে উঠে গিয়েছে। আপনাকে বারবার ডাকছি, শুনতে পাচ্ছেন না? বুঝতে পারলাম এখানে আসার পর বিপদ যা শুরু হওয়ার সেটা শুরু হয়ে গেছে। দিনের বেলা যদি সত্যি সত্যি এমন বিপদ হয় তাহলে সাধারণ মানুষের পক্ষে আর একা মানুষের পক্ষে তো এখান থেকে বেরিয়ে যাওয়া সহজ নয়। ঠিক তখনই নিতাই কি যেন একটা দেখতে পেয়ে অন্যদিকে এগিয়ে গেল। আমিও তাড়াতাড়ি নিচে নেমে এলাম। দেখি ঢালু জমিতে মাটির ভেতর থেকে একটা কালো মতো নৌকার একদম শেষ প্রান্তটুকু বেরিয়ে রয়েছে। সেদিকে দেখতে দেখতে কি যেন একটা দেখে নিতাই বলল, এটা তো জীবনের নৌকা। এই যে জীবনের নৌকার এই যে এইখানটায় এমন ভাঙা ছিল, ভাঙার ওপরে সে কালো রং করায়নি। ওখানে আলকাতরার বদলে কি যেন লাগাবে বলে ঠিক করেছিল, তবে সেটা আর লাগাতে পারেনি। তার মানে তুই বলতে চাইছিস এই নৌকাটাই জীবনের? কিন্তু নৌকাটাকে মাটির তলায় এমনভাবে গেঁথে ফেললো কে? আমি তখন থেকে মনে মনে একটা অদ্ভুত কথা ভেবে চলেছি। অনেক আগেই এক সাধুর কাছে শুনেছিলাম আমাদের পৃথিবীতে
এমন অনেক জায়গা আছে যেখানে এমন কিছু সত্তার বসবাস যার কোনো ব্যাখ্যা আমাদের কাছে থাকে না। আমাদের এই জগৎ অন্য এক জগতের কিছু কিছু জায়গার সাথে এমনভাবে মিলে যায় যা আমরা ভাবতেও পারবো না। এই জায়গা কি তাহলে তেমনই কোনো একটি জায়গা? মনে কেমন যেন জেদ চেপে গেল। উপরে আমি উঠবই। ওদের কিছু বুঝতে না দিয়ে দ্রুত সেই ঢালু পথ বেয়ে উপরের দিকে উঠতে লাগলাম। প্রায় অর্ধেকের বেশি উঠে এসেছি। আরেকটু উঠে গেলেই ওপারে চলে যাব। এমন সময় নিচের দিক থেকে নিতাইয়ের আর্তনাদ শুনতে পেলাম। দেখি নিতাই দু হাতে নিজের পা ধরে বসে পড়েছে। গল গল করে রক্ত বের হচ্ছে ওর পা থেকে। সে ডাকছে আমাকে, কিন্তু আর একটু উঠে গেলেই সামনে চলে যাব, কিন্তু পারলাম না। কি যেন মনে হতেই দ্রুত নিচের দিকে নেমে গেলাম। নিতাই আর শঙ্কর যেখানে বসে রয়েছে ঠিক সেইখানটায় গিয়ে নিতাইয়ের কাছে এগিয়ে গেলাম। তাকে বললাম, কই দেখি কি হয়েছে পায়ে? পায়ে? আমার পায়ে কি হবে ঠাকুর মশাই? ঠাকুর মশাই, আপনার কি হয়েছে বলুন তো? আরে কি হবে, তুমি তো চিৎকার করলে, তোমার পায়ে লেগেছে, দেখলাম রক্ত বেরোচ্ছে গল গল করে, তাই তো তাড়াতাড়ি নেমে এলাম। কি হয়েছে বলো? দেখি নিতাই আর শঙ্কর অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। তারপরে ওরা বোধহয় ব্যাপারটা বুঝতে পেরেছিল। তাই থমথমে মুখে শঙ্কর বলল, ঠাকুরমশাই, আপনিও এই জায়গার মায়ার ফাঁদে পড়েছেন। এখানে আর থাকাটা ঠিক হবে না। চলুন এইখান থেকে চলে যাই, ওপরে না যাওয়াই ভালো। কিন্তু আমার মনে তখন জেদ চেপে গিয়েছে, আমি ওপরে যাবই। আবার ঢালু জমি বেয়ে উঠতে লাগলাম। অর্ধেক পর্যন্ত উঠেছি। এমন সময় মনে হলো সেই ঢালু জমির মাঝখানের দিক থেকে কতগুলো হাতের আঙুল কিলবিল করে বাইরে বেরিয়ে আসছে। আমার পরনের কাপড় আর গায়ের চামড়া ধরে তারা টেনে আমায় মাটির সঙ্গে একেবারে মিশিয়ে ফেললো। আমি চিৎকার করে উঠতে গেলাম, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হলো না। পিছনে তাকিয়ে দেখলাম নিচে দাঁড়িয়ে নিতাই আর শঙ্কর অপেক্ষা করছে। আমি যে নিচের দিকে চলে যাব সেই ক্ষমতাটুকু আমার আর নেই। বারবার মনে হলো ফিস ফিস করে একটা অদ্ভুত গলায় কে যেন বলছে, ফিরে যা এখান থেকে, ফিরে যা, এখানে আর আসবি না, এখানে আর আসবি না, বলছি ফিরে যা, নইলে কিন্তু আর জ্যান্ত দেখতে পারবি না। তোমাদের বললে বিশ্বাস করবে না, আমি তারানাথ তান্ত্রিক। আমি এত সহজে কোনো কিছুতে ভেঙে পড়ি না, ভয়ও পাই না। কিন্তু ওই অদ্ভুত কণ্ঠস্বর কানের মধ্যে এমন ভাবে বাজতে লাগলো যেন মনে হলো আমার গোটা শরীর কেমন যেন বরফের মতো জমে যাচ্ছে। হৃৎপিণ্ডটা থর থর করে কেঁপে উঠছে, যেন মনে হচ্ছিল যে কথা বলছে সে অন্য কোথাও নয়, আমার পিঠের উপর বসে আমায় চেপে ধরে রয়েছে সেই মাটির মধ্যে। আর একটু চেষ্টা করলেই ওই ডিঙি নৌকাটার মতো সে আমায়ও মাটির ভিতরে ঢুকিয়ে ফেলতে পারবে। মাটির ভেতর থেকে বেরিয়ে আসা লম্বা লম্বা হাতগুলো আসলে এমনই কোনো হতভাগ্য মানুষের, যাদের ওরা এখানে মেরেছে। একটা অদ্ভুত ভয় যেন সারা শরীরে দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো বাতাসের মতো। আর তারপরেই বুঝতে পারলাম আমার মাথাটা কেমন যেন ঝিনঝিন করতে শুরু করেছে। কখন যে সেই হাতের বাঁধন ছেড়ে দিয়েছি আর কখন যে আমি গড়াতে গড়াতে নিচের দিকে নেমে এসেছি তা ভালো করে বলতে পারি না। শঙ্কর আর নিতাই
আমায় জাপটে জড়িয়ে ধরেছিল। কোনো রকমে আমাকে তুলে বসিয়ে নদীর জল চোখে মুখে দেওয়ার পরে আমি সম্বিত ফিরে পেয়েছিলাম। কাঁপা কাঁপা গলায় বলেছিলাম, শঙ্কর, শঙ্কর, কি হয়েছিল আমার? শঙ্কর উত্তর করেনি। থমথমে মুখে দুজনে মিলে আমায় সেখান থেকে নিয়ে নিচের দিকে নামছিল। আর ঠিক তখনই একটা আশ্চর্য কথা আমার মনে পড়ে গিয়েছিল। এখানে আসার আগে দেহ বন্ধন করা হয়নি। তাছাড়া এমন কোনো মন্ত্র উচ্চারণ আমি করিনি যা আমায় রক্ষা করতে পারে অন্য কোনো শক্তি থেকে। বা জানি না তার বিরুদ্ধে নিজেকে রক্ষা করব কি করে। তবে মনে মনে স্থির করে ফেললাম, ওইখানে যেই থাকুক না কেন আজ রাতে আমি এখানে আসবই। সে আমি একা হলেও ক্ষতি নেই। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। গল্পটা একটু অন্যরকম। আসলে দেখেছি তারানাথের যে সমস্ত গল্পের প্রথম থেকে এমনভাবে এগিয়েছে, সেই গল্পের শেষে গিয়ে এমন কিছু শুনতে পেয়েছি যা অবিশ্বাস্য। কিন্তু কিশোরীর ধৈর্য খুবই কম, তাই সে বলেই ফেলল, কিন্তু এতক্ষণ তো হয়ে গেল ঠাকুরমশাই, বলি কোনো কিছুই তো হলো না। মানে গল্প শুনলাম বটে, কিন্তু গল্পের মধ্যে আরও গল্প, কিছু অদ্ভুত কিছু, মানে ওই যারা ওখানে আছে তাদের দেখা পাওয়া কিংবা ওই আপনার বিপদ হওয়া, এসব তো কিছুই এখনো এলো না। সেই এতক্ষণ ধরে তো তুমি সেটারই অপেক্ষা করছো, বুঝলে হে ছোকরা? এতক্ষণ যা বললাম তা কিছুই নয়। এরপরে যা ঘটেছিল সে ঘটনা আমি গোটা জীবনে কখনোই ভুলতে পারবো না। নিতাই এবং শঙ্কর এরপর মাছ এবং আমায় নিয়ে ফিরে এলো রসুলপুরের ঘাটে। আমার সঙ্গে নিয়ে যাওয়ার সময় থমথমে মুখে নিতাই বলল, ঠাকুর মশাই, ভাগ্যিস আপনার কিছু হয়নি। আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। কিন্তু কি হলো বলুন তো? আপনার মতন একজন মানুষকে ওরা কাবু করে ফেললো, অথচ কাউকেই তো কোথাও দেখলাম না। ওখানে যারা আছে তাদের শক্তি নেহাত কম নয়। তোমরা কাউকে দেখোনি ঠিকই, কিন্তু আমাদের আশেপাশে কারা যেন ছিল। এমনি এমনি রূপসা নদীর ওপার এত ভয়ঙ্কর হয়ে ওঠেনি। তাই আজ রাতে আমি আবার ওপারে যাব। আমার কথায় শঙ্কর আর নিতাই দুজনেই অবাক চোখে আমার দিকে তাকালো। ওরা হয়তো ভেবেছিল তারানাথ ভয় পেয়েছে। এমন ঘটনা ঘটে যাওয়ার পরে তারানাথ আর রূপসা নদীর এপারে আসার কথা বলবে না। কিন্তু আমার মুখে এমন কথা শুনে প্রথমে থতমত খেলেও এরপরে শঙ্করের মুখে হাসি ফুটে উঠল। সে বলল, কেন জানি না মনে হচ্ছিল এমনই একটা কথা শুনবো। ঠাকুরমশাই, আজ রাতে যাই হয়ে যাক না কেন, আপনার সঙ্গে আমি থাকব। আজ রাতে ওখানে গিয়ে দেখতেই হবে আসলে ওই ঢালু জমির ওপারে কি রয়েছে। নিতাই ইতস্তত করছিল। আসলে বোধ হয় সে ভয় পেয়েছিল। পাবে নাই বা কেন? আমি যেখানে এমনভাবে বড় যুদস্ত হয়ে গেছি সেখানে তো সাধারণ মানুষ। তাকে সামান্য কয়েকটা কথা বুঝিয়ে দিতেই সে নিজেও রাজি হয়ে গেল। নিতাই বলল, কিন্তু আজ রাতে যদি কিছু না হয় তাহলে কিন্তু আমি আর ওখানে যাচ্ছি না। বাবা, নদীর ওপার থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। ফিরে এলাম আমরা। তখন দুপুর হয়েছে সবে মাত্র। খাওয়া দাওয়া সেরে লম্বা একটা বিশ্রাম নিয়ে নিলাম। সন্ধ্যের আগে আগেই যখন নদীর ঘাটের কাছে গিয়ে পৌঁছলাম
তখন শঙ্কর নিতাই দুজনেই আমার সঙ্গে এসেছে। একটা নৌকায় নিয়েছিলাম আজ, ডিঙি নৌকা, বড় সড়ো এবং বেশ শক্তপোক্ত। মাছের জাল নেই, অন্য বিশেষ কিছুও নেই। সঙ্গে আলু, দেশলাই, বিড়ি আর তার সঙ্গে শঙ্করের কাছ থেকে জোগাড় করে আনা কিছু জিনিস আমি সঙ্গে করে নিয়েছিলাম। যথারীতি নৌকো যখন চলল, তখন চাঁদ আকাশে উঠতে শুরু করেছে। রূপসা নদীর জলে সোজাসুজি ওপারে যাওয়া যায় না। বাঁকা পথেই আমাদের ঘুরতে ঘুরতে একটু অন্যদিকে নামতে হলো। অর্থাৎ দিনের বেলা যেখানে নেমেছিলাম আমরা, সেখানে নামলাম না, অন্যদিকে নামলাম। জমি মোটামুটি একই রকম ঘাসে ভরা জঙ্গল এবং একটু দূরে উপরের দিকে উঠে গিয়ে বড় বড় গাছের মতো অন্ধকারের মধ্যে মিশেছে। পাড়ে নেমে ডিঙি নৌকাটাকে ওরা দুজনে মিলে টানতে টানতে জমির উপরে তুলে ফেলল। শঙ্কর বলল, ঠাকুরমশাই, দেহবন্ধন করে নিন, তাহলে হয়তো কোনো ক্ষতি হবে না। দেহবন্ধন করা হলো। শুধু আমার নয়, ওদের দুজনেরও করা হলো। তারপর তিনজন মিলে হাঁটতে হাঁটতে সেই ঢালু জমির দিকে রওনা দিয়ে দিলাম। অনেকটা হেঁটে এদিকের কাছাকাছি এসে পড়েছি, এমন সময় একটা ব্যাপার দেখতে পেলাম। একটি মেয়ে জঙ্গলের এক পাশ থেকে হাঁটতে হাঁটতে যেন আমাদের দিকে এগিয়ে আসতে গিয়ে হঠাৎ করে আমাদের দেখে থমকে গিয়েছে। মেয়েটার পরনে ৮ পৌড়ে শাড়ি, মাথায় কালো চুল, তার হাতে একটা আলো। মেয়েটিকে দেখে আমি চুপ করে রয়েছি। শঙ্কর বলল, আশ্চর্য, এই মেয়েটি এখানে এলো কোথা থেকে এত রাতে আবার? মেয়েটা চলে যাচ্ছে, আমাদের এক্ষুনি ওর সঙ্গে যাওয়া দরকার। নিতাই সামনে এগোতে যাচ্ছিল, আমি খপ করে তার হাতটা চেপে ধরলাম। নিতাই সঙ্গে সঙ্গে পিছনের দিকে ঘুরে তাকালো, আর মুহূর্তের মধ্যে মনে হলো নিতাইয়ের চোখের উপর যেন একটা স্বচ্ছ সাদা আস্তরণ মতো নেমে এসেছে। সে আমার হাতটা ছাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করবে, তার আগেই আমি তার কপালের মাঝখানে ডান হাতের আঙুল রেখে বিড় করে একটা মন্ত্র পড়তেই তার শরীরটা কেঁপে উঠল। নিতাইকে কোনো রকমে সেখানে দাঁড় করাতেই দেখতে পেলাম শঙ্কর মেয়েটার পিছু পিছু অনেকটা হেঁটে গেছে সামনের দিকে। সে ঢালু জমি বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। নিতাইকে সেখানে দাঁড়াতে বললাম। দ্রুত এগিয়ে গেলাম সেই জমির দিকে। শঙ্কর প্রায় মেয়েটার কাছাকাছি পৌঁছে গিয়েছে। মেয়েটা ঘুরে তাকিয়েছে শঙ্করের দিকে। আমি নিচ থেকে দেখতে পাচ্ছি মেয়েটার শরীরটা ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। কোথায় সেই মেয়ে? তার বদলে কালো লম্বা একটা অদ্ভুত মূর্তি এসে দাঁড়িয়েছে। তার দুই লম্বা লম্বা নখরযুক্ত হাতগুলো শঙ্করের গলা লক্ষ্য করে এগিয়ে আসছে। দুটো হাত দিয়ে শঙ্করের গলাটাকে টেনে ছিঁড়তে যাবে, ঠিক এমন সময় আমি ঝাঁপিয়ে পড়ে শঙ্করকে নিয়ে গড়িয়ে পড়লাম এক পাশে। নিচ থেকে নিতাই চিৎকার করে উঠেছিল, আর তার সঙ্গে সঙ্গে সে কালো মূর্তিটা যেন আমাকে লক্ষ্য করে নিচের দিকে গড়িয়ে নেমে আসতে লাগলো। অবাক হয়ে গেলাম, সবার দেহবন্ধন করা আছে, তারপরেও আক্রমণ করছে কি করে? তারপরেই মনে হলো শঙ্করের গোটা শরীর যেন তার বশে চলে গিয়েছিল। ঠাকুর মশাই, তাড়াতাড়ি চলে আসুন, ওই উপরের দিকে তাকিয়ে দেখুন। কোনো রকমে উঠে বসে দেখতে পেলাম উপরের সেই ঢালু জমির উপরে যেন একসাথে অনেকগুলো সেই রকমই কালো কালো মূর্তি দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্যে একজন ঢালু জমি দিয়ে দ্রুত নেমে আসছে আমাদের দিকে। শঙ্কর উঠে বললেও সে কেমন যেন হতভম্ব হয়ে গিয়েছিল। আমি উঠে দাঁড়ালাম।
মূর্তিটা সোজা আমার দিকে হেঁটে আসছে। রুদ্ধশ্বাসে আমি অপেক্ষা করতে লাগলাম। কি করতে হবে তা আমার জানা নেই। এমন এক অবস্থার মধ্যে পড়ে আমি মাতু পাগলিকে ছাড়া আর কাউকে ডাকতে পারলাম না। পেছন থেকে নিতাই চিৎকার করছে। শঙ্কর উঠে পড়েছে। শঙ্কর হতভম্বের মতো আমার থেকে এক হাত সামনে দাঁড়িয়ে রয়েছে। মূর্তিটা আরো খানিকটা আমাদের সামনের দিকে এগিয়ে এসেছে। আমার দিকে ঝাঁপিয়ে পড়তে যাবে এমন সময় শঙ্কর কি বুঝলো আমি জানি না, একটা প্রচন্ড ধাক্কা দিল আমায়। আমি ছিটকে গিয়ে সেই ঢালু জমি বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছি। আর সেই কালো মূর্তিটা তার লম্বা নখওয়ালা হাতগুলো দিয়ে শঙ্করকে ধরার জন্য প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে শঙ্কর চিৎকার করে উঠে বলছে, তাড়াতাড়ি ঠাকুর মশাই, আগুনটা দিয়ে মশাল জ্বালিয়ে ফেলুন একটা, না হলে। নিতাই বোধহয় তৈরি ছিল। আমরা আসার সময় নৌকোতে করেই মশাল এনেছিলাম। লাঠির মাথায় কাপড় বেঁধে তাতে তেল জড়িয়ে সবার কোমরেই রাখা ছিল। আমারটা কোথায় যেন পড়ে গিয়েছিল, কিন্তু নিতাই তার কোমর থেকে মশাল বার করে আগুন জ্বালিয়ে ফেলল। তারপর এই মশালটা নিয়ে দ্রুতভাবে উঠে এলো উপরের দিকে। শঙ্কর তখন সেই কালো মূর্তিটার একেবারে মুখোমুখি হয়ে গেছে। সে কিছু বুঝে ওঠার আগেই নিতাইয়ের হাত থেকে ছুঁড়ে দেওয়া সেই মশালটা শঙ্করের হাতে গিয়ে পড়ল। আর শঙ্কর কোনো কিছু না ভেবে সেই আগুনটাকে ছুঁড়ে দিল সামনের সেই মূর্তিটার গায়ে। আর সঙ্গে সঙ্গে একটা আশ্চর্য ব্যাপার ঘটে গেল মুহূর্তের মধ্যে। দেখতে পেলাম সেই কালো মূর্তিটার গায়ে দাও দাও করে আগুন জ্বলে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা মানুষের গলার চিৎকার শুনতে পেলাম। আর তারপরেই মনে হলো আমাদের সামনে মাটির উপরে যে দাঁড়িয়ে রয়েছে সেটা একটা মানুষ ছাড়া অন্য কেউ হতে পারে না। আর গোটা শরীরে কাপড় বলতে কোনো কিছুই নেই। সম্পূর্ণ নিরাবরণ শরীরে দাঁড়িয়ে রয়েছে একটা লোক। আর তাকে দেখতে পেয়ে শঙ্কর এবং নিতাই প্রায় একসঙ্গে বলে উঠল, জীবন, জীবন। কিন্তু জীবনের দুটো চোখ তখন মনেহীন, সাদা ফ্যাকাশে, মরা মাছের মতো সেই চোখের দৃষ্টি তার দিকে তাকিয়ে দেখছে। দাও দাও করে আগুন জ্বলে চলেছে তার নিরাবরণ শরীরে। জীবন এক প্রচন্ড চিৎকার করলো। আর ঠিক সঙ্গে সঙ্গে দেখতে পেলাম উপরের দিক থেকে পালে পালে বেশ কয়েকটা সেই কালো মূর্তি নেমে আসছে নিচের দিকে। আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি উঠে কোনো রকমে হাতড়াতে লাগলাম কোনো গাছের ডাল। খুঁজে পেয়ে তাতেই আগুন জ্বালিয়ে ফেললাম। দ্রুত এগিয়ে গেলাম সামনের দিকে। শঙ্করকে সেই আগুনে পুড়তে থাকা জীবনের শরীরের কাছ থেকে একটা হ্যাচকা টানে সরিয়ে নিয়ে এলাম নিচের দিকে। শঙ্কর, ততক্ষণে সেই কালো কালো মূর্তিগুলো ছুটে এসে ঝাঁপিয়ে পড়ছে জীবনের শরীরের উপর। এক অদ্ভুত দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম। জীবনের শরীর থেকে আগুনে পড়তে থাকা রক্তাক্ত মাংসপিণ্ডগুলো যেন খুবলে খুবলে খাচ্ছে সেই কালো মূর্তিগুলো। তাড়াহুড়ো করে আমরা একেবারে নিচে এসে দাঁড়িয়েছিলাম। নিতাই আর শঙ্কর অবাক হয়ে সেদিকে দেখে চলেছে। তখনও জীবনের মাথাটা বাকি রয়েছে। সে কালো মূর্তির একটা হ্যাচকা টানে তার মাথার খুলি যেন অর্ধেকটা ভেঙে পড়লো এক পাশে। প্রচন্ড ভয়ে শঙ্কর আর নিতাই চোখ বন্ধ করলেও আমি কিন্তু দেখে চলেছি। কি হচ্ছে বুঝতে পারছি না। একটু আগে একটি মেয়েকে দেখেছিলাম, তারপরে অমন বিভৎস মূর্তি, আর তারপরে এমন ভাবে একটা মৃত শরীর। কি যে সব হচ্ছে, মাথার মধ্যে সব কিছুই ঘুরে চলেছে। এমন সময় শঙ্কর আর নিতাই
পিছনের দিকে সরতে লাগলো। কারণ সেই কালো কালো মূর্তিগুলো জীবনের শরীরটাকে যেন কুবলে কুবলে খেয়ে একেবারে শেষ করে ফেলেছে। সেখানে আর কিছু নেই। ওরা দ্রুত নামতে লাগলো নিচের দিকে। ঠিক এমন সময় উপরের দিকে সেই ঢালু জমির শেষ প্রান্তে একটি জায়গায় চোখ চলে যেতেই আমি অবাক হয়ে গেলাম। ওটা কি দাঁড়িয়ে রয়েছে ওখানে? তাকিয়ে দেখতে পেলাম সেই আধো অন্ধকারের মধ্যে এক বৃহৎ দর্শন সাধু। তার পরনে লাল কাপড়, খালি গা, তার হাতে ত্রিশূলের মতো এমন কিছু একটা রয়েছে যা মোটেই সাধারণ নয়। মাথার জটা এত বড়, এমন জটা আমি এর আগে দেখিনি। এত দূর থেকে সেই সাধুর দুটো উজ্জ্বল চোখ যেন আমি দেখতে পাচ্ছিলাম। সেই সাধু একটা হাত তুলে নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে কালো সেই মূর্তিগুলো দ্রুত নেমে আসতে লাগলো নিচের দিকে। শঙ্কর আর নিতাই ভয় পেয়ে গিয়েছিল। তারা আর দাঁড়ালো না, পেছনের দিকে ছুটতে ছুটতে চিৎকার করে নিতাই ডাকলো, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, চলে আসুন, চলে আসুন ঠাকুর মশাই। সাহস দেখিয়ে কোনো লাভ নেই। যা দেখেছি চোখের সামনে, তারপরে তোমার সাহস দেখাতে পারি না। চলে আসুন, চলে আসুন। নিতাইয়ের কথাটা যে নেহাত মিথ্যে নয়, সেই কথা আমি নিজেও বুঝতে পেরেছিলাম। এখানে সাহস দেখিয়ে কোনো লাভ হবে না। কিছুই বুঝতে পারছি না, তাই আমিও এক পা করে পিছনের দিকে সরতে লাগলাম। কালো সেই মূর্তিগুলো শিয়ালের মতো চার হাত পায়ে ছুটতে ছুটতে ঢালু জায়গা ছেড়ে জমির উপরে এসে নামলো। আমি আরো খানিকটা পিছনের দিকে সরে এসেছি, এমন সময় দেখতে পেলাম সেই সাধু নিজের বাঁ হাত তুলে মাথার উপর ঘুরিয়ে কি যেন একটা করলো, আর সঙ্গে সঙ্গে সেই কালো মূর্তিগুলো আবার ঢালু জমিবে উপরের দিকে উঠতে লাগলো। নৌকাতে এসে নৌকো ছাড়ার পরে দাঁড় না টেনে শঙ্কর এবং নিতাই চুপ করে বসে থর থর করে কাঁপতে লাগলো। আমি পাথরের মতো বসে রয়েছি। নিস্তব্ধতা ভেঙে শঙ্কর বলল, কি হলো বলুন তো ঠাকুর মশাই? আমি তো কিছুই বুঝতে পারলাম না। ওই কালো মূর্তিটা কি ছিল? আর আমি যেন মুহূর্তের মধ্যে জীবনকে দেখতে পেলাম। শুধু তুই নয়, জীবনকে আমিও দেখতে পেয়েছি। কিন্তু সেটাই বা কি করে হয় বল? জীবন তো আমাদের সামনেই ওখানে গিয়েছিল। যদি জীবন ওখানে মারা গিয়ে থাকে, তাহলে তার শরীরটা তো আর... কিছুই বুঝতে পারছি না কি যে হচ্ছে। আমার কিন্তু মনে হয় জীবন আসলে এখানে আসার পরে মারা যায়নি। না হলে জীবন মারা যাওয়ার পর যেটা ছিল সেটা আসলে জীবনের আত্মা। এই আত্মায় কোনোভাবে অমন হয়ে গিয়েছিল। আর তোমরা ওই উপর দিকে তাকিয়ে দেখেছিলে? উপরের দিকে তাকিয়ে কি দেখব? কিছু তো দেখিনি। বুঝতে পারলাম সেই যে সাধুর কথা আমি বলছি তাকে ওরা দেখতে পায়নি। কোনোভাবে একমাত্র আমি তাকে দেখতে পেয়েছি। কিন্তু সাধু ওখানে কি করছে? আর ওই কালো কালো বিভৎস মূর্তিগুলোই বা কি? কোনো কিছুই আমি বুঝে উঠতে পারছিলাম না। জীবন নিয়ে যে এখান থেকে বেঁচে ফিরতে পেরেছি সেটাই সব থেকে বড় কথা। ঠিক এমন সময় একটা কথা মনে পড়তেই যেন বিদ্যুৎ চমকের মতো সবকিছু কেমন বদলে গেল। আশ্চর্য, নৌকাটা কেমন যেন অন্যরকম লাগছে না? এই নৌকো করে তো আমি আসিনি। আসার সময় নৌকোটা আজ বদলে ফেলেছিল শঙ্কর। আমি যেখানে বসে আছি সেটা নৌকোর একটা প্রান্ত। হাত লাগিয়ে দেখতে দেখতে হঠাৎ নৌকোর শেষের দিকে হাতটা পড়তেই একটা খাঁজ কাটা জায়গা বুঝতে পারলাম। চারিদিক অন্ধকার, কোথাও কোনো আলো নেই।
খাঁজ কাটা জায়গাটায় হাত পড়তেই মনে পড়ে গেল সেই মাটির তলায় ঢিবির মধ্যে জীবনের নৌকাটা গাঁথা ছিল বলে শঙ্কর বলেছিল। ঠিক তখনই কি মনে হতে আমি কোমরের কাছে হাত দিয়ে দেশলাইটা বের করে সঙ্গে সঙ্গে জ্বালিয়ে ফেললাম। অবাক হয়ে দেখতে পেলাম নৌকোর মধ্যে আমি ছাড়া আর কোথাও কেউ নেই। সঙ্গে সঙ্গে যেন মনে হলো জলের মধ্যে কারা ঝাঁপিয়ে পড়েছে। ঠিক সেই মুহূর্তে পাড়ের দিক থেকে চিৎকার শুনতে পেলাম। শঙ্কর আর নিতাই চিৎকার করছে। নিতাই বলছে, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, কোথায় চলে গেলেন? ঠাকুর মশাই, আমাদেরকে বাঁচান, আমাদের এখান থেকে নিয়ে যান। সঙ্গে সঙ্গে নৌকার দাঁড় ধরে টানতে শুরু করলাম। তার মানে এতক্ষণ ধরে চোখের সামনে যা হয়েছে তার সব কিছুই মিথ্যে ছিল। কিন্তু এসব হলো কখন? কখন থেকেই বা হলো? এক মায়া তৈরি করে কেউ আমাকে ওই পাড় থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু সে কে আর কেন? নৌকোটা টানতে টানতে আরো খানিকটা সামনের দিকে এগোতেই দেখতে পেলাম শঙ্কর আর নিতাই প্রায় জলের মধ্যে নেমে পড়েছে, আর ওদের পেছনে দৌড়ে আসছে কতগুলো কালো কালো মূর্তি। তারাও জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে। চিৎকার করে ডাকলাম আমি, তাড়াতাড়ি তাড়াতাড়ি শঙ্কর, নিতাই, তাড়াতাড়ি এসো। শঙ্কর নিতাই আমার দিকে আরো তাড়াতাড়ি এগিয়ে এলো। কোনো রকমে ওরা যখন নৌকোর মধ্যে উঠল, দুজনে ভয়ে ঠক ঠক করে কেঁপে চলেছে। শঙ্কর বলল, কি হলো আপনার বলুন তো? হঠাৎ করে আপনি যেন কোনো কিছু না শুনে তাড়াতাড়ি চলে গেলেন ওই নৌকার দিকে। আমরা তো কিছুই বুঝতে পারলাম না। এখন এখন কথা বলার সময় নয়, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। ওইদিকে তাকিয়ে দেখো, জল সাঁতরে ওরা কিন্তু এইদিকে চলে আসছে। কোনো রকমে দেশলাইয়ের কাঠি তুলে দেখার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। দু তিনটে দেশলাই কাঠি একসঙ্গে সবাই জ্বালাতে সেই অল্প অল্প আলোতে যেন মনে হলো, হ্যাঁ, জল সাঁতরে কারা যেন এদিকেই আসছে। কিন্তু ওইগুলো কি? কালো কালো সেই মূর্তিগুলোর হা মুখের ভেতর থেকে বেরিয়ে আসছে হলদে আলো। শঙ্কর অবাক হয়ে বলল, তাহলে কি সেদিন রাতে আমরা এমনই কোনো আলো দেখতে পেয়েছিলাম? ঠাকুরমশাই, কি হয়েছিল বলুন তো? ওই টিপির ওপর থেকে গড়িয়ে পড়ে যাওয়ার পর থেকেই কেমন যেন করছেন আপনি। এখন আর কোনো কথা বলার সময় নেই, এখনই চলো, আগে নদীর ওপারে চলো। খবরদার খবরদার শঙ্কর, দিনের বেলা রাতের বেলা কখনোই রূপসা নদীর ওপারের জঙ্গলের মধ্যে যেও না। জায়গাটা মোটেই মানুষদের জন্য সুবিধার নয়। আমার ঠোঁট কাঁপছিল বোধহয়। মাতু পাগলির আশীর্বাদ থাকার জন্য আমি বেঁচে ফিরতে পেরেছিলাম, সে কথা আমি ভালো করেই জানি। কিন্তু দেহবন্ধন করা সত্ত্বেও এমন এক অদ্ভুত মায়া জালে তারানাথ তান্ত্রিককে যে জড়াতে পারে, সে নেহাত সাধারণ কেউ নয়। সে রাতে আর কোনো কথা বলিনি। পরদিন সকালে নিতাই শঙ্কর দুজনেরই ভীষণ জ্বর এসেছিল। দুটো দিন এমনভাবেই কেটে গেল। তৃতীয় দিনে গ্রাম ছেড়ে চলে আসবো ভাবলাম, কিন্তু এর মাঝে এক আশ্চর্য ব্যাপার ঘটে গেল। দ্বিতীয় দিন রাতের বেলা গ্রামে ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে ঘুরতে কখন যে সেই রূপসা নদীর জলের কাছে গিয়ে পড়েছি তা মনে পড়ে না। দেখি জলের কাছে এক সাধু বসে আছে। আমি স্বাভাবিক মনে সেই সাধুর কাছাকাছি এগিয়ে গেলাম। হঠাৎ করে তার মাথার চুলের দিকে নজর পড়তেই আমি চমকে উঠলাম। গোটা শরীর যেন কেমন নড়ে উঠল। আর একটু সামনে এগোতেই চোখে পড়ল সেই সাধুর চোখের মনি মরা মাছের মতো সাদা ফ্যাকাশে।
আমি সরে আসছিলাম, হঠাৎ একটা খিলখিলে হাসির শব্দ শুনতে পেয়ে সেদিকে এগিয়ে গেলাম। তারানাথ, বড় বাঁচা বেঁচে গেছো তোমরা। আজ পর্যন্ত ওপারে পাহাড়ে কে ফিরে আসতে পেরেছে এমন কেউ নেই। এই গোটা 30 বছরের মধ্যে এমন কাণ্ড কিন্তু এই প্রথমবার হয়েছে গো। আমি চমকে উঠলেও বুঝতে পারলাম ক্ষতি হবার সম্ভাবনা কম। তাই বললাম, কে তুমি? পাহাড়ে এইখানে এমন ভাবে এসেছো কেন? তুমি কি চাও? তোমাকে তো ওই রূপসা নদীর ওপারের জঙ্গলের মধ্যে আমি দেখেছিলাম। একেবারে ঠিক বলেছ তারানাথ, আমি ছিলাম ওখানে। ওই জঙ্গল, ওই পার সব কিছু আমার। ওখানে একবার কেউ গেলে সেও আমার হয়ে যায়। একমাত্র তুমি যে ওখান থেকে কিভাবে বেঁচে ফিরে এলে সে কথা আমি নিজেও বুঝতে পারি। তাই তুমি আজ এখানে আসবে বলে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এলাম। আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই না। কেন শুধু শুধু ওখানে দখল করে তুমি বসে আছো আর গ্রামের মানুষদের ভয় দেখাচ্ছ? বলো বলো, সে কথা আমি জানতে চাই। তুমি বুঝবে না তারানাথ, ওখানে যারা থাকে তারা তো কেউ মানুষ নয়, তারা ভূত প্রেত নয়, তারা অন্য কিছু। ওখানে আমি কিভাবে আছি সে কথা আমি তোমায় বলে বোঝাতে পারবো না। শুধু এইটুকু মনে রেখো, রূপসা নদীর ওই পার কোনো সাধারণ মানুষের জন্য নয়। পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো মানুষদের জন্য নিষিদ্ধ। ওই জায়গাটা হলো তেমনই একটা জায়গা। সাধুর কথা শুনে আমি চমকে উঠলাম। তখনই দেখতে পেলাম একটা নৌকা কখন যেন রূপসা নদীর জলের কাছে এসে ঠেকেছে। সাধু উঠে দাঁড়ালো, হাঁটতে হাঁটতে সেদিকে এগোতে লাগলো। মনে হলো নৌকোর দাঁড় ধরে কে যেন বসে রয়েছে। নৌকোর ওপর বসে সাধু এগোতে লাগলো ওপারের দিকে। চাঁদের আলোয় ভালো করে দেখা যায় না। দাঁড় ধরে যে লোকটা বসে আছে সেই লোকটাকে আমি যেন দেখেছি। দূর থেকে সাধু বলল, সব কিছু তো মানুষের মস্তিষ্কের পক্ষে বোঝা সম্ভব নয় তারানাথ, তুমিও বুঝতে পারবে না। আমাদের এই পৃথিবীর সঙ্গে সমান্তরালে এমন এক জগৎ আছে যার ধারণা পর্যন্ত তোমাদের নেই। তাই ওখান থেকে দূরে থেকো। তোমার জন্য শঙ্কর আর নিতাই বেঁচে গেলেও ওরা কিন্তু বেশি দিন বেঁচে থাকতে পারবে না। এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, না হলে তোমারও যে ক্ষতি হবে সেই ক্ষতি কিন্তু তোমার পক্ষে ঠিক করা সম্ভব নয়। তার মানে ওই সাধুই, মানে সেই সাধুই যাকে আপনি ওই ওপারে দেখতে পেয়েছিলেন। কিন্তু নিতাই আর শঙ্করের ক্ষতি হবেটাই বা কেন? আর আপনারই বা ক্ষতি হওয়ার কারণটা কি? অনেক পরে মনে হয়েছিল আসলে গোটা জায়গাটা এমন কোনো এক শক্তি দিয়ে জড়িয়ে রয়েছে, যে শক্তি খারাপ ভালো কোনো কিছুই নয়। এমন কোনো এক শক্তি যার সঙ্গে পৃথিবীর মানুষদের কোনো যোগাযোগ না থাকাই ভালো। আর তার জন্যই এই ক্ষতি হওয়ার সম্ভাবনা। আমি সাধক মানুষ, এমন অনেক কিছুই আমার সঙ্গে হয়ে থাকে, তাই আমার চট করে কিছু হবে না। কিন্তু নিতাই আর শঙ্করের যে বিপদ ছিল সে কথাও বুঝতে পেরেছিলাম। সেখান থেকে ফিরে এসে শেষ রাত্রে ওদের সঙ্গে দেখা করে তারপরেই বেরিয়ে পড়েছিলাম অজানার উদ্দেশ্যে। রসুলপুর গ্রাম, রূপসা নদীর ওপারের অজানা জায়গা, এসব কিছু দেখা কিংবা বোঝার মতো ক্ষমতা
বোধহয় আমার মধ্যে আর ছিল না। একটানা এতগুলো কথা বলে তারানাথ কিছুক্ষণ চুপ করে রইল। গল্পটা এমন অদ্ভুতভাবে শেষ হয়ে যাওয়ায় আমরা দুজনেই অবাক হয়ে চুপ করে বসেছিলাম। তারপর তারানাথ আস্তে আস্তে বলল, এর অনেক পরে মধুসুন্দরী দেবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। মধুসুন্দরী দেবীর সঙ্গে তো আর আমার শুধু ওই একরকম কথাই হয়নি, অনেক আলোচনায় তার সঙ্গে হতো। এমনভাবেই একদিন তাকে আমি ওই দৃশ্যের কথা বলেছিলাম। সে যা বলেছিল তার অর্থ এমনই দাঁড়ায় যে ওই জগৎ আসলে অন্য এক জগৎ তৈরি হয়ে গিয়েছে। ওই ঢালু জমি পেরিয়ে নিচের দিকে যেখানে নামার কথা ছিল সেটা আসলে এমন কোনো একটা জায়গা যার সঙ্গে পৃথিবীর কোনো সম্পর্ক নেই। না হলে মনে করো না, প্রায় ওই 30 বছরের মধ্যে কোনো মানুষ, এমনকি আমি পর্যন্ত ওই ঢালু জমি বেয়ে উপরে উঠে ও পাশে যেতে পারেনি। ও পাশে আসলে কি আছে তা দেখার কৌতূহলে আমি অনেক রাত পর্যন্ত ঘুমোতে পারিনি, কিন্তু মধুসুন্দরী দেবীর কথায় বুঝতে পেরেছিলাম আসলে সব কিছু না জানাটাই ভালো। এমন অনেক কিছুই থাকে যার উত্তর না জানলেই আমাদের মঙ্গল হয়। ওখানে এমন কোনো এক গহ্বর ছিল, যে গহ্বরের অন্ধকারের মাঝখান থেকে এমন কোনো এক জগতের সঙ্গে যোগাযোগ করা যেত যেখান থেকে আসতো ওই কালো প্রাণীগুলো। কিন্তু ওই মেয়েটিকে, জীবনের শরীরটাকে কালো কালো প্রাণীগুলো খেয়েছিল কেন? আর সেদিন রাতে সাধুকে দাঁড় টেনে কেই বা ওপারে নিয়ে গিয়েছিল? সেই সব প্রশ্নের উত্তর কিন্তু আমি কোনোদিন জানতে পারিনি। তবে এরপরেও আরেকবার আমি ওই রসুলপুর গ্রামে রূপসা নদী পেরিয়ে ওপারে পা রেখেছিলাম। এত কিছুর পরেও তারপরে আবার? সেদিনও ছিল এমনই এক রাতের বেলা। সেদিন আমি একাই গিয়েছিলাম সেখানে, শুধু সঙ্গে ছিল একজন মাঝি। তবে সেই মাঝি কে জানো? শঙ্করের ছেলে। গ্রাম ছেড়ে আসার প্রায় কয়েক মাসের মধ্যেই শঙ্কর এবং নিতাই মারা পড়েছিল। মৃত্যুর আগে তারাও অদ্ভুতভাবে চিৎকার করে উঠত, যেমন শঙ্করের ঠাকুরদার মুখে শোনা গিয়েছিল। শঙ্করের ছেলে সাহস করে আমায় অত পর্যন্ত নিয়ে গেলেও সে নিচে নামেনি। আমি নেমেছিলাম, দেখেছিলাম ওই টিভির উঁচু প্রান্ত জুড়ে সেই কালো কালো ছায়াগুলো দাঁড়িয়ে রয়েছে। সেই সাধুকেও দেখতে পেয়েছিলাম, তবে আজ তারা আর আমায় আক্রমণ করেনি, আমার দিকে এগিয়েও আসেনি। আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে শঙ্করের ছেলের সঙ্গে ফিরে গিয়েছিলাম। শুধু বলেছিলাম, হরি, মনে রেখো, তোমাদের গ্রামের কেউ যেন কোনোদিন এই মাটিতে পা না রাখে। তাহলে তাহলে শুধু বিপদ নয়, অনর্থ হবে। কিন্তু শঙ্করের ছেলের নাম ছিল হরি। সে শুধু মাথা নাড়িয়েছিল, কোনো উত্তর দেয়নি। মনে হয় শঙ্কর ছোটবেলায় তাকে অনেক কিছুই বলেছিল। এখানে একটা কথা বলা দরকার, শঙ্করের সঙ্গে যখন আমার প্রথম দেখা হয় তখন হরির বয়স 4 থেকে 5 বছর। সেই কটা দিন সে তার মামার বাড়ি গিয়েছিল, তাই তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি। না হলে তোমরা হয়তো ভাববে কয়েক মাস পরে শঙ্কর মারা গেল, অথচ এত কিছু হলো কখন? আমরা আর কিছু বললাম না, উঠে চলে আসছি। তারানাথ যেন নিজের মনেই বলতে লাগলো, এমন জায়গা এখনো পৃথিবীতে অনেক জায়গাতেই আছে, তবে এইসব জায়গা আমার দেখা হলো না। সেটাই আফসোস রয়ে গেল হে। রূপসা নদীর ওপারে যারা ছিল তারা আসলে কে? অন্য কোনো জগতের প্রাণী, নাকি এমন কিছু যা মানুষের থেকেই তৈরি হয়েছে? যদি সেটাই হয় তাহলে অতগুলো কালো কালো প্রাণী সেখানে এলো কি করে?
তারা সবাই কি মৃত্যুর ফলেই হয়েছে নাকি অন্য কিছু? বাইরে বৃষ্টি কমেছিল, এই সুযোগ আর নষ্ট করা যায় না, তাই আমরা বেরিয়ে পড়লাম। তবে কিশোরী রাস্তায় নেমে শুধু বলল, সবই তো বুঝতে পারলাম, কিন্তু একটা ব্যাপার বুঝতে পারলাম না কিছুতেই। তারানাথ যদি সেদিন ওই রাতের বেলাতে নদীর ওপারে ছড়ানো মায়াজালের মধ্যে পড়েই থাকে, তাহলে বাকিরা ভেঁচে ফিরলো কি করে? তাদেরকে ওই কালো ছায়াগুলো মারলো না কেন? উত্তর আমার জানা ছিল না, তাই দিলামও না, এগোতে লাগলাম। বলা যায় না তারানাথের গল্প বলেই কত কত আশ্চর্য কিছু হতে পারে। কিন্তু ওই মেয়েটি তাহলে কে? সে কি তবে মায়া ছিল, আলো হাতে পথিককে ভুলিয়ে নিয়ে গিয়ে তারপরে তাকে মারার জন্য? শুধু এইটুকু বুঝলাম, নদীর ওপার হতে ভেসে আসা আলো দেখে সব সময় আকৃষ্ট হতে নেই। তাতে এমন কিছু মিশে থাকতে পারে যা শুধু নদীর ওপার হতে নয়, আমাদের এই জগতের বাইরের অন্য কোনো জগতের ওপার থেকেও আসতে পারে। তখনই ট্রামের শব্দ শুনতে পেলাম, আর আমরা দ্রুত এগোতে লাগলাম ট্রাম রাস্তার দিকে।